আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইয়োর আশিক ভাইয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো তোমরা জানো আমাদের কিন্তু 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের ডে 4 এবং আজকে আমাদের আলোচনা করার কথা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো একটু আগেই কারেন্ট ছিল না আসলে, তো তোমাদেরকে কারেন্ট নাই এই পোস্ট দিতে দিতেই কারেন্টটা চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই লাইভে চলে আসলাম তো ইনশাল্লাহ। তো আমরা গত দিনের মতো কিন্তু আজকেও জমজমাট একটা লাইভ করি ইনশাল্লাহ। মাঝখানে কারেন্ট যদি না চলে যায় তাহলেই হবে। তো আসলে দেশের এমন অবস্থা, কখন বিদ্যুৎ আসতেছে কখন যাচ্ছে কোনো আসলে হদিশে পাওয়া যাচ্ছে না। তো তোমরা অনেকেই জয়েন করে ফেলছো অলরেডি, আমার সাথে সাদিয়া, নিশাত, ফারিন অনেকেই জয়েন করে ফেলছো। তো সবাইকে শুরুতে বলবো তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও এবং একটু শেয়ার করে দাও। আমাদের হচ্ছে দর্পণ একাডেমি গ্রুপেও তোমরা একটু শেয়ার করে দাও। তো তাহলে হচ্ছে যেন যারা ওয়েট করছিল তারা যেন চলে আসতে পারে, ঠিক আছে? তো শুরুতে সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। তোমরা জানো আজকে কিন্তু আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা পড়বো। এই পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা কিন্তু আমাদের অলরেডি সিকিউ যে পার্টটা, পদার্থের গাঠনিক ধর্মের যে সিকিউ পোর্শনটা, সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। 3টা ভিডিও আছে। এই প্লেলিস্টটা দেখলে তুমি জাস্ট এই 3টা ভিডিও দেখলে তুমি দেখবে এই চ্যাপ্টারটা টোটাল ব্যাপার সবার তোমার সুন্দর মতো কাভার হয়ে যাবে, যেখানে আমরা একদম সিকিউর বেসিক জিনিসগুলো আলোচনা করছি, কীভাবে তোমার প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করছি। তো যারা এখনও এইটার সিকিউ দেখো নাই, আমি চাবো যে তোমরা সবাই এইচএসসি পরীক্ষায় এই গাঠনিক ধর্ম থেকে অ্যান্সার করো। কারণ কি, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, অল্প একটু পড়াশোনাগুলো একটা সিকিউ পাওয়া যাবা। তো এটা কেন মিস করতে যাবা? যেন অবশ্যই যারা এখনও এই সিকিউ পার্টটা দেখো নাই, আমাদের ইউটিউব চ্যানেলে দর্পণ একাডেমি তুমি লিখে সার্চ দিলেই ইউটিউবে পাবা, সেখান থেকে তুমি এটার প্লেলিস্ট করা আছে, অবশ্যই দেখে নিও এবং তুমি দেখবা যে খুব সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো আজকে আমরা আমাদের পদার্থের গাঠনিক ধর্ম আলোচনা করব। তো তার আগে দেখে নিই যে তোমরা হচ্ছে কে কে জয়েন করছো আমার সাথে। শুরুতে গত দিনের মতো চলো তোমাদের একটু কমেন্টটা একটু দেখি ফার্স্টে, তারপর হচ্ছে আমরা কিন্তু আমাদের পড়াশোনাটা শুরু করব, ঠিক আছে? তো আমাদের সাথে হচ্ছে জাহিদ হাসান, তারপর হচ্ছে সায়রা চৌধুরী, আসসালামু আলাইকুম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম। সায়রা কিন্তু গত দিনের মতো আজকেও চলে আসছে। আর হচ্ছে জুথি বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছে। জাকির জুই জানাইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান আমাদের সাথে জয়েন করছে অলরেডি। সাদিয়া অলরেডি আমাদের সাথে আসে। গত দিনের মতো শ্রেয়া ঘোষ আজকেও আছে। কিন্তু আমি কিন্তু তোমাদের নামগুলো চিনে ফেলছি, যে তোমরা আসলে গতদিন যারা যারা ক্লাস করছো, তো জাস্ট তোমাদের কিন্তু নামগুলো দেখে দেখে মুখস্থ হয়ে যাচ্ছে। আমিনুল চলে আসছে অলরেডি, আসসালামু আলাইকুম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড চলে আসছে, ওকে। জারির আহমেদ গতদিনও ছিল, আজকেও আছে প্রেজেন্ট, ওকে। রনি পারভেজ বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছে, খুবই ভালো রনি পারভেজ। তোমরা সবাই রনি পারভেজের মতো বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আবির হাসান, রিফাত, তারপর হচ্ছে রাতুল আমাদের সাথে আছে। আফরিন গতদিনের মতো আজকে আমাদের সাথে আছে। সুচিত্রা আছে আমাদের সাথে। তারপরে আমাদের সাথে আছে মজুমদার এবং হচ্ছে অনিক আছে আমাদের সাথে, অনিকশীল, লামিয়া মিম আমাদের সাথে আছে। তো অনেকেই আমাদের সাথে জয়েন করছে অলরেডি এবং আমি চাবো তোমরা হচ্ছে বন্ধুদের একটু মেনশন করে দাও তোমরা সবাই। এবং যারা হচ্ছে এই সিকিউর পার্টটা তোমাদের কাছে যাদের কাছে এখনও নাই, টেনশন নিও না, এটা কিন্তু আজকেই হচ্ছে ক্লাস শেষে আমি সিকিউর পার্টটা আবারও একবার তোমাদেরকে দিয়ে দিবনি। এবং আমি চাইবো যে তোমরা সবাই এখান থেকে অ্যান্সার করো, খুবই সহজ একটা চ্যাপ্টার। তো ইনশাল্লাহ চলো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? আজকেও তোমরা সবাই কথা দাও যে ক্লাসের শেষ পর্যন্ত থাকবা। তোমরা যতক্ষণ চাবা ততক্ষণ ক্লাস হবে, তবে সবাইকে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। কারণ তুমি একটা ক্লাস শুরু করলা, মাঝখান যদি তুমি অফ করে দাও তাহলে কিন্তু তুমি এই অর্ধেক ক্লাস পরে আর তোমার দেখে নিতে মন চাবে না, তোমার কিন্তু ক্লাসটা সেই অধুরাই থেকে যাবে। তো ইনশাল্লাহ সবাই থাকবা, সবাই কমেন্টও জানাও জি ভাইয়া ক্লাস আজকেও ক্লাসের শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আজ কিন্তু হচ্ছে আমাদের ডে 4, যারা এখনও ডে 1, ডে 2, ডে 3 ক্লাস করো নাই তারা কিন্তু আমাদের গ্রুপে হচ্ছে লিঙ্কগুলো পেয়ে যাবে। গ্রুপ ডে 1, ডে 2, ডে 3 এবং ইউটিউবে তোমরা ক্লাসগুলো পাবা। তো আমি চাবো তোমরা সবাই শুরুতে একটু শেয়ার করে দাও, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের সকল বন্ধুরা এখনও জয়েন করে নাই, সবাই যেন জয়েন করে ফেলতে পারে। তোমরা সবাই একটু শেয়ার করে দাও, সবাই আমাদের হচ্ছে গ্রুপে বা হচ্ছে তোমরা সবাই নিজ নিজ টাইমে একটু শেয়ার করে দিতে পারো। তো ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। এবং এত বেশি আমাদের অধৈর্য হওয়ারও কিছু নাই, আমরা ধীরে সুস্থে ক্লাসটা করব। তোমরা যারা মনে করো যে না ভাইয়া ক্লাসটা আমাদের উপকারে আসতেছে, তারা সবাই ক্লাসে থাকো, আস্তে ধীরে আমরা আগাইতে থাকি ইনশাল্লাহ। তো তাড়াহুড়া কিছু নেই, আমরা আস্তে ধীরে সবগুলো শেষ করব। তো আজকে হচ্ছে আমরা করে ফেলবো কি, আমরা আজকে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা দেখো
এখান থেকে আমরা অনেক প্রশ্ন আছে এই চ্যাপ্টারটার মধ্যে, তো আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে সবগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের কিন্তু এই ক্লাসটার মেইন একটা উদ্দেশ্য ছিল কি জানো, যে হচ্ছে এগুলো তো তুমি চাইলে বাসায় পড়ে ফেলতে পারবা, কিন্তু আমরা যেন সবাই একসাথে একটা রুটিনের মধ্যে প্রতিদিনের পর প্রতিদিন একটা করে চ্যাপ্টার ধারাবাহিকভাবে শেষ করতে পারি, যেন আমাদের মধ্যে একটা ধারাবাহিকতা থাকে। এই জন্য কিন্তু আমাদের ক্লাসগুলো বিশেষ করে আয়োজন। কারণ এই অবজেক্টিভগুলো চাইলে তুমি নিজের বাসায় একটু সময় দিলে হয়ে যাবে, এত আহামরি তেমন কঠিন কিছু না যে ভাইয়া বেশিরভাগই পারি না, তা কিন্তু ব্যাপারটা না। বেশিরভাগই আমরা পারি মোটামুটি, কিন্তু তারপরে যেন আমাদের মধ্যে একটা ধারাবাহিকতা থাকে, এইটা আনার জন্যই কিন্তু আমাদের ক্লাসের উদ্দেশ্যগুলো। তো সমস্যা নেই, চলো আমরা আস্তে আস্তে দেখতে থাকি। প্রত্যেকটা কোশ্চেন দেখাই দেবো। কিছু প্রশ্ন তো একটা থাকবে তুমি নাও বুঝতে পারো, সেগুলো আমি বুঝে দিব, সমস্যা নেই। তো তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসে শুরু করে দিচ্ছি। তো তোমরা সবাই বলো ক্লাসটা কি শুরু করবে কিনা, তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে ক্লাসটা শুরু করবো কিনা। সবাই যদি বলো জি ভাইয়া ক্লাসটা শুরু করে দেন, ইনশাল্লাহ সবাই আমরা রেডি, তো ক্লাসটা শুরু করব। তো তোমরা সবাই একটু কমেন্টে জানাও ক্লাসটা শুরু করবো কিনা। মাসুম খান বলছে ক্লাস অনেক ভালো লাগে। হ্যাঁ মাসুম খান, তুমি তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, তোমার কলেজের সমস্ত বন্ধুদেরকে মেনশন করে দাও। মোহাম্মদ রাসেল বলছে হচ্ছে যে অনেক ভালো। জিসান বলছে হচ্ছে জি ভাই করছিলাম এগুলা, স্টার্ট। হ্যাঁ স্টার্ট, ওকে। তাহলে আমরা সবাই হচ্ছে চলো শুরু করি, স্টার্ট করে দেন। হ্যাঁ সবাই বলছি স্টার্ট করে দেন। সুভাত বলছি স্টার্ট করে দেন, জি ভাই ওকে। তা চলো আমরা আস্তে আস্তে শুরু করতে থাকি, এবং তোমরা যারা এখনও ক্লাসটা শেয়ার করো নাই তোমরা কিন্তু একটু ছোট্ট করে শেয়ার করে দিতে পারো, কারণ আমরা চাই যে আমাদের সাথে আরও মানুষ যুক্ত হোক, যে তোমার আরও বন্ধুরাও যুক্ত হোক, তোমরা সবাই একটু শেয়ার করে দিতে পারো। তো ঠিক আছে, চলো আমরা হচ্ছে শুরু করতেছি। এবং আজকে কিন্তু আমাদের কাছে কিন্তু হচ্ছে শর্ট সিলেবাসে একটা বই আছে, কারণ যেহেতু আজকে আমরা মেইন বইটা নেই, কারণ মেইন বইটার মধ্যে যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা পদার্থের গাঠনিকতম চ্যাপ্টারটা যেহেতু শর্ট, তোমরা জানো, তো যেহেতু শর্ট তো আমাদের ওইখানে কিন্তু ওই মেইন বইটার মধ্যে সব চ্যাপ্টার মিক্স করা আছে, মানে সব টপিকগুলো মিক্স করা। তো এখানে মিক্স করা নাই, ধারাবাহিকভাবে করা আছে, দেখে ফেললেই হয়ে যাবে। এই জন্য আমরা আজকে এই শর্ট সিলেবাসের বইটা নিছি। তো তোমাদেরকে যাদের কাছে এই বইটা তোমরা দেখতে পারো, তো একসাথে আমরা পড়ে ফেলি। আমাদের উদ্দেশ্য একসাথে পড়ে ফেলা। তোমার সাথে বই থাকলে তুমি বইটা নাও, চলো আমরা একসাথে পড়ি। আর তোমার পড়তে যেখানে আটকায় যাবো সেখানে দেখাই দিচ্ছি। তো এর চেয়ে ভালো আর কি হইতে পারে। মনে করো তুমি বাসায় একটা প্রাইভেট পড়তেছো, তুমি পড়তেছো একটা বুঝো না, এটা ভাইয়া তোমাকে দেখাই দিল, এই হচ্ছে ব্যাপার। এই চলো তাহলে আমরা শুরু করছি ইনশাল্লাহ। সবাই ক্লাসে থাকবা। জিসান আবার আসছে, বলছে ভাইয়া 10টার ক্লাস এত লেটে শুরু হলো কেন? জিসান অলরেডি গ্রুপে জানাইছি ভাইয়া, যে হচ্ছে কারেন্ট ছিল না, তারপরেও যে আসতে পারলাম এটাই আলহামদুলিল্লাহ বলো, ঠিক আছে ওকে। দেখো তাহলে হচ্ছে আমরা শুরু করতেছি আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা। তো কি লেখা, প্রথম প্রশ্ন আমরা এখান থেকে শুরু, একদম প্রথম টাইপে যা আছে এগুলো থেকে শুরু করি। যদিও এগুলো তোমরা নিজেরা পড়ে নিলেই পারবা, আমি 2-1টা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নেবা। আপনার আসল জিনিস হচ্ছে এই যে এগুলোর মধ্যে পরে চলে যাবো, ঠিক আছে। আমি কিন্তু তাও 2-1টা দেখাই দিচ্ছি, যেগুলো পরীক্ষায় আসছে, একটু বোর্ডে ওগুলো ইম্পর্টেন্টগুলো একটু বলে দিচ্ছি। তো দেখো 1 নম্বর থেকে শুরু করলাম আমরা, ইনশাল্লাহ শুরু করলাম। তো ওকে, তাহলে চলো আমরা শুরু করতেছি। 1 নম্বর থেকে শুরু করি আমরা। আর আমাদের ক্লাসের মাঝখানে যেগুলোর মধ্যে আমরা শর্টকাট পাবো সেগুলো জানাই দিব, সমস্যা নেই। ওকে দেখো তাহলে শুরু করতেছি আমরা। তো বলছে প্রথম প্রশ্ন, বলছে সবাই কিন্তু আমার সাথে সাথে এই লিখিত প্রশ্নগুলো পড়ে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, কারণ এটা তুমি আর যেন তোমার পড়তে না হয় পরে। তো প্রথম প্রশ্ন বলছে কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়? আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন, আমরা সবাই জানি যে বায়বীয় অবস্থায় আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন, কারণ এক্ষেত্রে অণুগুলো কি পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে। আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন, খুবই সহজ ব্যাপার, এটা নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নাই, দুধভাত প্রশ্ন, আমাদের যশোর বোর্ড 16তে দিয়েছিল। যাই হোক, পরেরটা খেয়াল করে, যে এই প্রশ্ন তোমাকে জানতে হবে। 2 নাম্বারটা তোমার জন্য ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা তোমার জন্য ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা কি বলছে? 2 নম্বর বলছে আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বলের মান যখন সমান হয়, আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণের বলের মান সমান হয় যখন কি হয়, এই যে এই অপশনটা R=R0 হয়। এখন তোমাকে বুঝতে হবে আর R0টা কি, সেটা একটু জাস্ট জেনে রাখতে পারো, যে R0 হলো কোনো গ্যাসের 2টা অণুর মধ্যবর্তী দূরত্ব, আর আর হলো পরিবর্তিত অবস্থায় 2টি অণুর মধ্যবর্তী দূরত্ব। তুমি এই কয়েকটা পয়েন্ট একটু জাস্ট কষ্ট করে মুখস্থ রাখবা। এই জিনিসটা তুমি দেখবা তোমার বইয়ে যখন শুরুতেই কিছু বল লেখা আছে, যে ভ্যান ডার ওয়ালস বল বা হচ্ছে আয়নিক বন্ধন টন্ধন সমাজী বন্ধন, ওগুলো নিয়ে কিছু কথাবার্তা লেখা, ওইখানের মধ্যে তুমি এই জিনিসগুলো পাবা। এই 3টা পয়েন্ট এখান থেকে তোমার একটা জিনিসই শিখতে হবে, এই 3টা পয়েন্ট তোমাকে শিখতে হবে, এই 3টা পয়েন্ট তোমাকে শিখতে হবে।
এই 3টা পয়েন্ট যদি তুমি শিখতে পারো তাহলে তোমার কিন্তু এখান থেকে কাজটা হয়ে যাবে। তাহলে সেই পয়েন্টগুলো কী কী? তো বলছে যে R=R0 হলে কি হয়, আকর্ষণ বিকর্ষণ বল সমান হয়, তোমাকে মুখস্থ রাখতে হবে। আর যদি দেখো যে R0 থেকে R এর মানটা বেশি, তাহলে সেক্ষেত্রে আকর্ষণ বল কাজ করে। আর যদি আমরা দেখি কি হয় যে R0 এর মানটাই বড়, তাহলে বিকর্ষণ বল কাজ করে। এখান থেকে তুমি জাস্ট একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো, কারণ সরাসরি প্রশ্ন চলে আসে। R0 এর পরিচয় দেওয়া আছে, এটা জাস্ট মুখস্থ প্রশ্ন। আর এই ঢাকা বোর্ড 15টা জাস্ট আমরা দেখে রাখি, এটা আমাদের বোঝানো তেমন কিছু নাই। বলছে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয়। দেখো কি বলছিল, নিট বল কখন শূন্য হয় বা আকর্ষণ বিকর্ষণ কখন শূন্য হয়, যখন R=R0 হয়। তাহলে শর্তটা তোমাকে মনে রাখতে হবে, আর কিচ্ছু না। তো এগুলো জাস্ট তুমি একবার রিডিং পড়লে পেয়ে যাবে, এখানে আমি দেখাচ্ছি না, কারণ এটা পড়লে তোমার একটু বেশি জাস্ট নর্মাল প্রশ্ন, যেহেতু এটা দেখানোর কিছু নাই। আমরা চলো অন্যদিকে চলে যাই আস্তে আস্তে। আমাদের যে হচ্ছে এইখান থেকে জাস্ট এই পয়েন্টটা জাস্ট তোমাকে একটু দেখানোর ছিল, যে এই পয়েন্টটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। সবাই এখনই মুখস্থ করো, লাইভের মধ্যে বসে বসে মুখস্থ করে ফেলো সবাই। R=R0 হলে কি হবে, আর যদি R0 থেকে বেশি হয় তাহলে কি হবে, আর R0 বেশি হলে কি হবে। R0 আর R এর পরিচয় কিন্তু লেখা আছে, এটা এখনই মুখস্থ করে ফেলো সবাই মুখস্থ করে ফেলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা পরেরটা দেখি। ওকে, তো দেখো আমরা টাইপ 2 এর মধ্যে যাই। আমাদের টাইপ 2 কি ছিল? টাইপ 2 ছিল হচ্ছে আমাদের আন্তঃআণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতা। আমাদের অঙ্কগুলো সামনে থেকে শুরু হবে। তো হ্যাঁ 15 নম্বর থেকে করাবো, লাবণ্য বলছে 15 নম্বর থেকে করাবে। হ্যাঁ, কারণ এগুলো জাস্ট একটু রিডিং পড়াশোনা, এগুলো পড়ান তোমরা বিরক্ত বোধ করবা, তো এগুলো তোমরা পড়তে পারবা, তবে এই পয়েন্টটা মনে রাখতে হবে, বলে দিলাম। তো দেখো আমাদের এই 15 নম্বরটা আমরা দেখি কি বলছে। কোনো তারকে কেটে সমান 2 টুকরো করা হলো, এতে তারের অসহভার কি হবে? তার ঘটনাটা কি খেয়াল করো, একটা তার দেওয়া আছে, তারটাকে যদি আমি কেটে 2 ভাগ করি, তাহলে তারের অসহভার বা তারের স্থিতিস্থাপকতা ঘটনা হচ্ছে এগুলো কিছুই হবে না, এগুলো চেঞ্জ হবে না, কারণ এগুলো তো আসলে তারের নিজস্ব একটা বৈশিষ্ট্য। তো তুমি তারকে কেটে এইটুক করে ফেলছো, তাহলে এই তারের বৈশিষ্ট্য তো ওই তারের মধ্যে থেকেই গেল, তাই না? তার মানে এইখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে মানে এটার অ্যান্সার কি হবে, কোনো তারকে কেটে সমান 2 টুকরো করা হলে তারের অসহভার কি হবে, মানে আগে যা ছিল তাই থাকবে, পূর্বে সমানই হবে। তুমি জাস্ট এটা মনে রাখতে পারো আর কি। হ্যাঁ ওকে, এটা আমাদের ছোট্ট একটা জিনিস ছিল। 15 খটা আমরা বুঝতে পারছি। তো আমরা হচ্ছে বোর্ডে যেগুলো আসছে এবং ম্যাথমেটিকগুলো বিশেষ করে দেখবো আর কি। কারণ এই প্রশ্নের একটা ছোট প্রশ্ন অনেক সময় আমাদের পরীক্ষা আসে, আমরা জন্য গুলায় না ফেলি, এই জন্য এই প্রশ্ন দেখে রাখবো আমরা। হচ্ছে কোনো তারের অসহপীড়ন নির্ভর করে ব্যাসার্ধের উপর, তারপর বলছে দৈর্ঘ্যের উপর, উপাদানের উপর, প্রস্থচ্ছেদের উপর। যে আগের প্রশ্নটার এই প্রশ্নটা কিন্তু সেম। যারা আসলে বুঝছো তারা কিন্তু জানো যে আসলে আগের প্রশ্নটা আর এই প্রশ্ন আসলে কি সেম প্রশ্ন। কিভাবে সেম প্রশ্ন খেয়াল করো। সেম প্রশ্ন এই কারণ আগে জিজ্ঞেস করছিল যে তারের অসহভার কি হবে, তারকে কাটছি, কিছুই হবে না, কারণ তার তো সেম আছে। এবার জিজ্ঞেস করছে সেই অসহপীড়ন বা অসহভারটা কার উপর নির্ভর করে, অ্যান্সার হচ্ছে উপাদানের উপর নির্ভর করে। কারণ ওই তারটা যে তামার তৈরি ছিল, তাহলে তামার তৈরির কারণে, যেহেতু ওই তারটা আমাদের তামার তৈরি ছিল, তো তামার তারের কারণে তামার তো চেঞ্জ হয় না, আমি কাটছি, সমস্যা কি, তামা তো তামাই আছে, তাহলে এই জন্য চেঞ্জ হয়েছিল না। তার মানে এই অসহপীড়নটা নির্ভর করে তারের উপরে, তারটা কি দিয়ে তৈরি, তার মানে তারের উপাদানের উপরে। এটি কথাটা ছোট্ট করে মনে রাখতে পারো আর কি। আচ্ছা গেল, দেখো আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসা শুরু করছে এই অঙ্ক থেকে। পরটা বলছে আমাদের কি, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, এটা এ এর মান দেওয়া, অসহ ভার দেওয়া 40 কেজি। এখন জিজ্ঞেস করছে অসহ পীড়ন কত। তা তোমাকে মনে রাখতে হবে অসহ পীড়নের সূত্রটা কি। তোমরা এখান থেকে ছোট করে মনে রাখতে পারো যে আমাদের অসহ পীড়ন যে ছিল সেটা আমি ছোট করে লিখে দিচ্ছি, যে তুমি এই প্রথম জিনিস সেটা হচ্ছে কি আমাদের অসহ পীড়ন। তাহলে অসহ পীড়ন সমান তুমি মনে রাখবা উপরে হয় হচ্ছে অসহ বল বা অসহ ভার, আর নিচে হয় কি, নিচে হচ্ছে ক্ষেত্রফল। আমরা বুঝতে পারলাম যে অসহ ভার ডিভাইড বাই ক্ষেত্রফল করলে আমরা কি পেয়ে যাব, এটা হচ্ছে অসহপীড়ন পেয়ে যাবো। তা দেখো আমাদের প্রশ্নের মানগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে বলছে অসহ ভার হচ্ছে আমাদের 40 কেজি এখানে দেওয়া, আমাদের সে ভার দেওয়া আছে, আমাদের তো লাগবে কি অসহ হচ্ছে বল, ভার থেকে মানে বলটা বের করতে পারবো আমরা। আর আমাদের পরেরটা জিজ্ঞেস করছে কি, পরের হচ্ছে কি দেওয়া, যে ক্ষেত্রফল দেওয়া 1 মিলিমিটার স্কোয়ার দেওয়া, 1 মিলিমিটার স্কোয়ার। তো বুঝতেই পারতেছো যে 1 মিলিমিটার স্কোয়ার যেহেতু দেওয়া, তাহলে আমরা এখান থেকে কীভাবে বের করতে পারবো। তো আমরা ক্যালকুলেটর একটু করে ফেলি। দেখো তোমরা সবাই একটু এইটা কমেন্টে জানাও, এটা যদিও সহজ জিনিস, তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে এই যে মিলিমিটার স্কোয়ার, এই মিলিমিটার স্কোয়ার কিন্তু আমরা মিলিমিটার স্কোয়ার রাখবো না, তাই না?
তাহলে এই মিলিমিটার স্কোয়ারকে তাহলে আমরা কী করবো, মিটার স্কোয়ার বানাবো। মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাতে কী করতে হয়, সবাই একটু কমেন্টে লিখে ফেলো যে কীভাবে আমরা মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাবো। মিলিমিটার স্কোয়ারকে কীভাবে আমরা মিটার স্কোয়ার বানাবো, মিলিমিটার স্কোয়ারকে আমরা কীভাবে মিটার স্কোয়ার বানাবো, তোমরা সবাই একটু কমেন্টে লিখে ফেলতে পারো, ধূপধাপ করে লিখে ফেলতে পারো যে মিলিমিটার স্কোয়ারকে আমরা কী বানাবো। ছোটো করে বলে দাও, সবাই ছোটো করে বলে দাও। মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানাতে কী করতে হয়, এটা তো খুবই সহজ জিনিস, এটার মধ্যে সবারই পারা উচিত, এটা আমাদের সবারই পারা উচিত। দেখি কে সবার আগে লেখে। হ্যাঁ, লাবণ্য সবার আগে বলে ফেলছে, লাবণ্য বলছে 10 টু দি পাওয়ার -6। ভেরি গুড। তো চলো তাহলে আমরা অঙ্কটা করে ফেলি, যেটা আমাদের অঙ্কটা আমাদের জানা, তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। খেয়াল করো আমাদের কীভাবে আমরা অঙ্কটা করবো, তাহলে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ আশা করি। আমাদের ছিল এই যে উপরের অঙ্কটা ছিল, তো অঙ্কটা আমি করে আসো। তাহলে দেখো আমরা এই যে এইখানে করতেছি, আমরা হচ্ছে পেজগুলো একটু আলাদা করে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, 10 টু দি পাওয়ার -6 বলছিল যে, তারটা ঠিক আছে। অনেকে বলছে 10 টু দি -3 কে জানি বললো, 10 টু দি -3 না, 10 টু দি -6। হ্যাঁ 10 টু দি -6, 10 টু দি -6। ওকে গুড। দেখো তাহলে আমরা অঙ্কটা করি। তো দেখো কি বলছে, বলছিল যে আমাদের তারের ক্ষেত্রফল হচ্ছে এত আর ভার হচ্ছে এত, কেজিতে দেওয়া, কিন্তু আমার তো লাগবে পীড়ন। পীড়ন মানে কি, নিউটন পার মিটার স্কোয়ারকে নিউটন বানাইতে হবে। তাহলে আমি কি করব, অসহ বল যেটা আমাদের ছিল, অসহ বল বাই ক্ষেত্রফল। তাহলে তুমি এটা এমজি করে ফেলবা, ভর দেওয়া আছে, তুমি এমজি দ্বিগুণ করে নিলা। আর ক্ষেত্রফল এত মানে এফ বাই এ, তাহলে এফ বাই এ, এই যে এফ আমাদের ছিল এমজি আর এ তো এ। এম এর মানটা বসায় আসো আমরা, এম এর মানটা কত আমাদের 40 কেজি, আর জি এর মান কত 9.8। আর আমাদের 1 মিলিমিটার স্কোয়ার মানে কি, 1কে গুণ দিতে হয় 10 টু দি -6 দিয়ে। তাহলে হিসাব করে কত আসবে আমাদের 40 × 9.8, এটা আমরা গুণ করে দিই। তাহলে আমাদের আসবে হচ্ছে 40 × 9.8, এটা আমাদের গুণ করলে আসবে হচ্ছে 392। তাহলে আমাদের এটা আসলো 392, আর এটা মাইনাস ছিল, উপরে হয়ে যাবে প্লাস। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা 392 × 10 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এইবার দেখো অপশনে দেখি আমরা কী কী আছে। 392 দুইটা আছে, কিন্তু এটা 392 লেখা না, 3.92। তাহলে এইটাকে যদি আমরা 3.92 বানাই দিই, তাহলে 2 ঘর ওদিকে সরে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 8, তাহলে এইটার সাথে মিলতেছে নিউটন পার মিটার স্কোয়ার। দেখো উপরে ছিল নিউটন, আমাদের এটার একক হচ্ছে মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার চলে আসবে। এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই যে পেয়ে গেলাম আমাদের কোনটা, ঘ নাম্বার। তাহলে এই দেখো ঘ নাম্বারটা অ্যান্সার আমাদের, ঘ নাম্বারটা অ্যান্সার। তাহলে তুমি এইভাবে করে কিন্তু, আর যদি বলছে আমিন বললো এমজি হলো কেন ভাইয়া, এমজি কেন হলো জানো না, কারণ অসহ বল আমরা জানি পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল। আর আমাদের প্রশ্নে কি দেওয়া, দেখো প্রশ্নে দেওয়া হচ্ছে আমাদের, দেখো খেয়াল করো যে 40 কেজি, 40 কেজি মানে কি, এটা ভর দেওয়া। তাহলে ভরটা দেওয়া, তোমার তো লাগবে এফ বাই এ, সূত্র হচ্ছে এফ বাই এ, অসহ বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মান ছিল না দেখে আমরা এমজি করে নিছি আর কি। আচ্ছা, এটুকু আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ঠিক আছে, দেখো তাহলে আমরা পরেরটা দেখে ফেলি। পরের প্রশ্নটা কি বলছে, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 16তে আসছিল। পরেরটা দেখো চট্টগ্রাম বোর্ড 16তে আসছিল। তাহলে পরেরটা আমরা দেখে আসো। ওটা বলছে কোনো পদার্থের অসহপীড়ন হচ্ছে এত, কোনো পদার্থের অসহপীড়ন, আবার আগের মতো অসহপীড়নটা দিয়ে দিছে। এবার বলছে ওই পদার্থের তৈরি একটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, তারটিতে সর্বনিম্ন কত ভর ঝুলালে, তারটিতে সর্বনিম্ন কত ভর ঝুললে তারটি ছিঁড়ে যাবে, বুঝতে, তারটা ছিঁড়ে যাবে। তাহলে আমাদেরকে দেখো কেজিতে দেওয়া, তাহলে তুমি বুঝতেই পারতেছো আগের মতোই জিনিস, তুমি আগের মতোই বের করে ফেলো। তোমাকে বলছে তারের অসহপীড়ন, তাহলে তুমি লিখবা যে আমরা জানি অসহপীড়ন, তুমি লিখলে অসহপীড়ন সমান, তুমি জানতা কি, বল বাই ক্ষেত্রফল। এবার তোমাকে বের করতে বলছে কি, যে তারটাতে কত ভর ঝুলালে ছিঁড়ে যাবে। তাহলে এফ এর জায়গায় তুমি কি লিখবা, এফ এর জায়গায় তুমি লিখলা এমজি, আগের মতো এমজি লিখলা, এফ এর জায়গায় লিখলা এমজি, আর এর জায়গায় তুমি এ লিখলা। দেখো তোমার কিন্তু এই মানটা দেওয়া, এম এর মানটা তোমাকে বের করতে হবে। তুমি যদি এম বের করতে চাও, এখান থেকে এটা সমান সমান তো পি লেখা যায়। তুমি যদি এম বের করতে চাও, তোমার কী আসবে, তোমার পি এ, আর ভাগ করতে হবে কি দিয়ে, জি দিয়ে। তুমি ভাগ করে ফেলো। পি এর মান কত দেখো, সরাসরি দেওয়া অসহপীড়ন, পীড়নের মান সরাসরি দেওয়া 4.9 × 10 টু দি পাওয়ার 8। ক্ষেত্রফলের মান সরাসরি দেওয়া 1 মিলিমিটার স্কোয়ার, 10 টু দি পাওয়ার -6 লিখে ফেললাম, আমরা মিটার স্কোয়ার বানিয়ে ফেললাম। তারপর হচ্ছে দেখো আমরা কি করব, এটাকে ভাগ দিলাম 9.8 দিয়ে, 9.8 দিয়ে ভাগ দিয়ে দাও, দেখো কত চলে আসে। আমরা সরাসরি অঙ্কটা করি। আমাদের বলছে হচ্ছে 4.9 × 10 টু দি পাওয়ার কত, আমাদের 10 টু দি পাওয়ার হচ্ছে 8, আর গুণ দিলাম আমরা কত দিয়ে, 10 টু দি পাওয়ার হচ্ছে কত, -6, আর হচ্ছে আমরা ভাগ দিলাম হচ্ছে 9.8 দিয়ে। তাহলে অ্যান্সারটা কত, 50 কেজি। তাহলে দেখো ক্যালকুলেটার আমাদের চলে আসছে কত, 50 কেজি। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 50 কেজি। তাহলে তারা বলছিল যে সর্বনিম্ন কত ভর ঝুলালে ছিঁড়ে যাবে, তাহলে বলবো কি আমরা 50 কেজি যদি ভর ঝুলে দিই তাহলে ছিঁড়ে যাবে।
আচ্ছা ওকে, তাহলে তোমরা আসলে বুঝতে পারছো যে আমরা কীভাবে অঙ্ক করে ফেললাম। হ্যাঁ, নুসরাত জাহান বলে ফেলছে যে হচ্ছে ডি হবে 50 কেজি হবে, 18 হবে 50 কেজি হবে। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা এইটা বুঝতে পারলা কিনা। তাহলে এখান থেকে কিন্তু প্রথম টাইপ, তাহলে এখান থেকে কিন্তু অঙ্কটা তোমার বড় ব্যাপার না, তুমি এখান থেকে একটা টাইপ শিখে ফেললা। তুমি এখান থেকে কি টাইপটা শিখলা, যে অসহপীড়ন, তোমাদের এই অসহপীড়ন দেয়, এটা কিন্তু পরীক্ষায় দেয় আবার। হ্যাঁ, তুমি টাইপটা শিখলো হচ্ছে এই যে এইটা, যে অসহপীড়ন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি কী করবা, অসহ বল বাই ক্ষেত্রফল, কারণ পীড়ন সমান সমান ছিল কি বল বাই ক্ষেত্রফল। তাহলে অসহ বল বাই অসহ ক্ষেত্রফল, এই জিনিসটা হচ্ছে আমরা জাস্ট জানলেই তোমার কাজটা হয়ে যাবে কিন্তু। আর বলের মান দেওয়া না থাকলে এফ এর জায়গায় এমজি বসানো যায়, ঠিক আছে না? তো আশা করি সবাই বুঝতে পারছো। এখান থেকে কিন্তু এই টাইপটা পরীক্ষা একটু আসার মতো, এই যে এই অসহ পীড়ন বল, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা টাইপ। তো দেখি আমাদের সাথে হচ্ছে তোমরা কি অ্যান্সারটা জানেছো? মুক্তা অলরেডি অ্যান্সারটা বলে ফেলছে। তারপর হচ্ছে লাবণ্য বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। শামীম বলছে হচ্ছে 50 কেজি। ওকে ওকে, পারভিন আক্তার বলছে বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, চলো আমরা পরেরটা দেখি। এখানে কিছু বাংলা প্রশ্ন লেখা আছে, এটা তোমরা চাইলে পড়তে পারবা। ওকে, এটা কোনো সমস্যা না। তাছাড়া দেখি আর কোনটা তোমাদের এখান থেকে বলার মতো। এই পেজে আমাদের বলার মতো আর তেমন কিছু নাই, 50 কেজি তোমরা পারছোই। আমরা পরের পেজে চলে যাই, এবং যে এখানে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। দেখো এই যে এখানে গ্রাফ আছে, এখান থেকে এগুলো পরীক্ষা আসার মতো, বেশ পরীক্ষা আসার মতো, ঠিক আছে? এবং এগুলো বোর্ডেও কিন্তু আসছে, খেয়াল করে আমাদের পরীক্ষা আসার মতো এই জিনিসগুলো পরীক্ষা আসার মতো আমরা এইখান থেকে একটু দেখি। চলো, আর তোমাদের যখনই তোমরা যেটা বুঝে ফেলতে পারবা, তোমরা ফার্স্টেই প্রশ্ন দেখে অ্যান্সারটা লেখার চেষ্টা করবা কমেন্টে। যেমন 24-এর এ মনে করো, তুমি লিখবে এভাবে যে 24 লিখে তুমি কমা দিয়ে লিখবা কি এ, তুমি আগে অ্যান্সারটা করার চেষ্টা করবা। তুমি যদি পেরে থাকো তো তোমার প্র্যাকটিস হয়ে গেল, আর তুমি জিনিসটা না জেনে থাকো তো আমার সাথে শিখে নিবা, তাহলে তোমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে না ব্যাপারটা? ওকে ফাইন। তো দেখো আমাদের পরটা দেখি। বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভরের সঠিক লেখচিত্র কোনটা? স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভারের সঠিক লেখচিত্র কোনটা? অ্যান্সার হচ্ছে যে এই ক নাম্বারটা। দেখো তো ক নাম্বারটা কেন হলো, কারণ তুমি যতই একটা বস্তুতে ভার দিবা দেখবা সেটা বেশি প্রসারিত হয়েই থাকবে। আবার একটা কথা বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই জন্য কিন্তু সরল রেখায় গেছে, কারণ সীমার বাইরে হলে কিন্তু এরকম কম বেশি হইতে পারতো। এই জন্য স্থিতিস্থাপক সীমার মধ্যে বলছে, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বললে কি হবে, যে আমাদের এইটা যে সরল রেখায় যাবে। আমি যত বেশি বল প্রয়োগ করব, আমি যত বেশি হচ্ছে ভার দিব, তত বেশি আমাদের কি হবে, প্রসারণ ঘটবে, সম্প্রসারণ ঘটবে আর কি। এই জন্য গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে মনে রাখবা যে কত হবে, সম্প্রসারণ আর ভারের গ্রাফটা কি হবে, এরকম সরল রেখা হবে, মূল বিন্দুগামী সরল রেখা হবে। 24-এর কি হবে, 24-এর এ হবে, এরকম আর কি। তাহলে পরেরটা দেখি আমাদের। দেখো পরেরটা আমার আরো কিছু প্রশ্ন আছে। পরেরটাই বলছে নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? আমরা জানি বিকৃতি মাত্রাবিহীন, কারণ বিকৃতি কোনো মাত্রা নাই। এটা খুবই সহজ ছিল। এই গ্রাফটাও দেখো, এটা কিন্তু আমাদের এটাও কিন্তু বোর্ডে আসছে, এটা বরিশাল বোর্ডে আসছে, 26 নাম্বারটা বরিশাল বোর্ড 19-এ আসছে। হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতির লেখচিত্রের প্রকৃতি কোনটি? এবার আমরা জানি কি দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতির লেখচিত্র কোনটা হবে, যে তুমি যদি এরকম ঘটনা ঘটাও যে দৈর্ঘ্য বিকৃতি করো পার্শ্ব বিকৃতি করো, সেটা করসপন্ডিং দেখা যাবে যে তুমি পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতটা পাবা কি, এই যেটা পাবো, এটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। দৈর্ঘ্য বিকৃতি, তুমি এটা আরও একটা জিনিস তোমরা শিখছিলা, দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতির অনুপাতকে আমরা কি, পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা কি বলি, পয়জনের অনুপাত বলি আমরা। তার মানে এদের মধ্যে কিন্তু সম্পর্কটা কি, লিনিয়ার আর কি, একটা বাড়ালে আর একটা বাড়তে থাকবে, মূল বিন্দুগামী সরলরেখা চলে আসবে। তুমি এদিকে সমীকরণ আকারে প্রকাশ করো, দেখবে এরকম চলে আসবে। তো এটা খুবই সহজ একটা জিনিস, তোমরা চাইলে এটা মনে রাখতে পারো, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো একটা জিনিস হবে, এটা একটু মনে রাখবে আর কি। আচ্ছা, এরপর দেখো আমাদের এইটাও এই 27 নম্বরটা বোর্ডে আসা একটা প্রশ্ন, এটা আমরা বাদ দিব না, যদিও আমাদের বাংলা প্রশ্ন তো আমরা বাদ দিব না। প্রশ্নে বলছে আমাদের কোনটি পদার্থের সাধারণ ধর্ম? তাহলে পদার্থের সাধারণ ধর্ম কি, এই যে স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের সাধারণ একটা ধর্ম। তার মধ্যে আমাদের এই যে পৃষ্ঠটান, সান্দ্রতা, এগুলো কিন্তু পদার্থের বিশেষ ধর্ম। তো এটা আমাদের না, আমাদের হচ্ছে কোনটি পদার্থের সাধারণ ধর্ম, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এবং এটাও মনে রাখবা, এই স্থিতিস্থাপক হচ্ছে কঠিন পদার্থের, এটা হচ্ছে আমাদের কঠিন পদার্থের একটা বিশেষ একটা ধর্ম, সেটা হচ্ছে আমাদের কি স্থিতিস্থাপকতা। এখানে আমাদের বোর্ডের প্রশ্নগুলো শেষ হয়ে গেলো, আর বাকিগুলো আমাদের এখান থেকে পারার মতোই। কিন্তু 31 নম্বর প্রশ্ন আমি একটু বলতে চাই আমরা। 31 নম্বরটা, এই 31 নম্বরটা পরীক্ষা অনেক সময় আসে, তোমরা একটু অ্যান্সার করো 31 নম্বরটা। এই যে 31 নম্বরটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। বলছে হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্ককেও বিপরীত রাশি কোনটি, বা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি? তো তোমরা জানো
যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে আমরা কি বলি? সংনম্যতা বলি। তাহলে তোমরা সবাই এটা মনে রাখবা, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে? সংনম্যতা বলে। এটা আমাদের এখান থেকে লিখিত প্রশ্ন, এটা আমরা এখান থেকে এই টাইপটা এখানে আর দেখবো না আমরা পরের টাইপে দেখি। পরের টাইপে কি আছে? হুকের সূত্র আছে। হুকের সূত্রটা খেয়াল করো। হুকের সূত্র আমাদের কি বলছে? যে আমরা জানতাম হুকের সূত্র সবার, তাই না, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। তো এই প্রশ্নে কি জিজ্ঞেস করছে? বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই যে এটা চাইছে পীড়ন বিকৃতি সমানুপাতিক। সহজ জিনিস, পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন আর বিকৃতি হচ্ছে কি? সমানুপাতিক। এটা আমাদের জাস্ট সূত্র, আর কিছু না। এখান থেকে মানে তেমন আহামরি তেমন কিছু শেখার নাই, তোমরা সবাই জানো। এই পরের প্রশ্ন সেম বলছে, এটা হলিক্রস কলেজে আসছিল। বলছে হচ্ছে যে হুকের সূত্র হলো, আমরা জানি হুকের সূত্র কি? পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। এবার এই কোনটার সাথে মিলবে তোমাকে বুঝতে হবে। তুমি এটা জানতা যে পীড়ন বিকৃতি সমানুপাতিক মানে কি? মানে হচ্ছে পীড়নকে তুমি যদি বিকৃতি দিয়ে ভাগ করো, পীড়নকে বিকৃতি তুমি যদি ভাগ করো তাহলে কি আসবে? একটা ধ্রুবক সংখ্যা আসবে, একটা ধ্রুবক আসবে। তাহলে পীড়ন সমান সমান কি হবে? বিকৃতি ইন্টু ধ্রুবক। তাহলে দেখো এই সেই অপশনটা, পীড়ন সমান সমান কি হবে? বিকৃতি ইন্টু ধ্রুবক। এটা জাস্ট জানো একটা প্রশ্ন আমাদের। আবার পীড়নের মাত্রা কি? সেই মাত্রাও চাইলে আমরা বের করতে পারি। আর তোমরা যারা মাত্রা বের করা ভুলে গেছো, আমি আরেকবার মনে করাই দিই। পীড়ন ছিল, পীড়নের জিনিসটা কি ছিল? পীড়ন সমান সমান ছিল হচ্ছে আমাদের কি? বল বাই ক্ষেত্রফল। পীড়ন সমান কি? বল বাই ক্ষেত্রফল। এটা মাত্রা আমরা কীভাবে বের করতে পারবো? মাত্রা বের করবো আমরা এইভাবে, বলের মাত্রা কত? বলের মাত্রা হচ্ছে আমাদের বল এফ সমান সমান এম এ, তাহলে এম এর মাত্রা এম, আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, আর আমাদের এই দেখো ক্ষেত্রফলের মাত্রা তো এল স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে একটা একটা কাটা যাবে, থাকবে আমাদের এরকম এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে আমরা কোন অপশনের সাথে মিলে দেখি? আমরা দেখো এটার সাথে মিলতেছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। কিন্তু তুমি মাত্রা এভাবেও বের করে নিতে পারবা, চাইলে তুমি পরীক্ষার হলে বসে বের করে নিতে পারবা। তো এরকম আমাদের জিনিসটা এটাও খুবই সহজ একটা জিনিস ছিল। ওকে, তো সুচিত্রা অলরেডি বলছে 34-এর ক। সাদিয়া সুলতানা বলছে শরীর খারাপ লাগছে, অজ্ঞান হয়ে যাব। কি বলো সাদিয়া? তুমি হচ্ছে তোমার আব্বু আম্মুর কাছে যাও, যদি অসুস্থ বোধ করে, বেশি খারাপ লাগে, তাদেরকে জানাও। আচ্ছা চলো আমরা পরেরটা দেখি। আচ্ছা, এটা তোমাদের খুবই সহজ একটা জিনিস ছিল। আচ্ছা দেখো, এই প্রশ্নটা কিন্তু অলরেডি আরও একবার আসছিল। এই 36 নম্বরটা দেখো সবাই, 36 নম্বরটা কিন্তু আমাদের অলরেডি আসছিল। সবার কিন্তু এই জিনিসটা কমন পড়ার কথা। এখন বলছে কোনো তারকে কেটে সমান 2 টুকরা করা হলো, এই তারের অসহভার কি হবে? আগের মতোই থাকবে, একটু আগে পাইছিলাম আমরা। হ্যাঁ, লাবণ্য বলছে 40 নম্বর থেকে ম্যাথ আছে। লাবণ্য তুমি চিল থাকো, একটু রিল্যাক্স করো, প্যারা নাই। 40 নম্বরেও যাবো, এত তাড়াহুড়ার কিছু নেই, আমরা আস্তে ধীরে যাই, প্যারা নিও না। আচ্ছা, তো আমাদের এই প্রশ্ন দেখো আগের মতোই কিন্তু প্রশ্নটা ছিল। এই প্রশ্নটা আমাদের কিন্তু কোনো তারকে কেটে সমান 2 টুকরা করা হলো, তার অসহভার কি হবে? আগের মতোই থাকবে। কারণ এই অসহভারটা, অসহপীড়নটা কার উপর নির্ভর করে? সবাই কমেন্টে লেখো, এই অসহপীড়নটা বা অসহভারটা কার উপরে নির্ভর করে? একটু আগেই কিন্তু এই প্রশ্নটা কিন্তু আরেকবারও পাইছিলাম না। তোমরা সবাই বলো এই অসহপীড়নটা কার উপরে নির্ভর করে? এই অসহপীড়নটা কার উপরে নির্ভর করে? আচ্ছা, এগুলো হচ্ছে সাদিয়া না ভাইয়া, সাইদা। আচ্ছা ঠিক আছে, ওই তো একই কাছাকাছি। হ্যাঁ, লাবণ্য আবার সবার আগে অ্যান্সার বলে ফেলছে উপাদান। হ্যাঁ, আমরা কিন্তু এটাই বলছিলাম, যে একটু আগে দেখছিলাম যে তারের এই অসহভারটা, অসহপীড়নটা কার উপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে। যেহেতু উপাদানের উপর নির্ভর করে, তার মানে কি কাটোয়া যাই করো আগের মতোই থাকবে, পূর্বের সমান থাকবে, কারণ তুমি তার তো চেঞ্জ করো না। এই ছিল জিনিসটা। আচ্ছা, এটা আমাদের একটা ছোট্ট জিনিস ছিল। এই দেখো মজার একটা প্রশ্ন, এই প্রশ্ন আমাদের সবাই একটু পারতে হবে। আমরা এই পীড়ন বিকৃতির সম্পর্ক 38 এবং 39 নম্বরটা এই পেজ থেকে করবো। সবাই খেয়াল করো যে 38 এবং কাউসার আলী, তারপর হচ্ছে পারভিন আক্তার, সবাই এখন বলতেছে হ্যাঁ উপাদানের উপর নির্ভর করে, রাইট। ইয়াকুব ইসলাম বলছে স্টুডেন্ট এত কম। ইয়াকুব, তুমি তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, তাহলে তো স্টুডেন্ট আসবে। তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে মেনশন না করো তাহলে কীভাবে আসবে বলো? হ্যাঁ, বাকি সবাই বলতেছে রবিন, তারপর হচ্ছে মিরাজ, সবাই বলতেছে হচ্ছে উপাদান। ওকে ঠিক আছে, দেখো পরেরটাও একটু বলার চেষ্টা করি। বলছে নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? একটু আমি দেখছি বিকৃতির মাত্রা নাই, এটা সহজ প্রশ্ন, এটা বলার কিছু নাই। এইটা দেখো 39 নাম্বার একটা গ্রাফ আছে এবং ভালো একটা প্রশ্ন। তোমাকে এই প্রশ্ন তোমরা একটু বলার চেষ্টা করবা, এটা তোমরা কেন কিভাবে হলো সেটা বলার চেষ্টা করবা। 39 নাম্বারটা, যে 39 নাম্বার আমাদের কি বলছে?
বলছে নিচের বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, তার মানে এই যে ত্রিভুজটা আমাদের আছে এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেটা কী নির্দেশ করে? অপশনে দেওয়া আছে হচ্ছে ইয়ং গুণাঙ্ক নির্দেশ করে, অপশনে দেওয়া আছে সর্বমোট কাজ নির্দেশ করে, পয়জনের অনুপাত নির্দেশ করে, নাকি একক আয়তনে বিভব শক্তি নির্দেশ করে? তোমরা সবাই 39 নাম্বারটা একটু বলবা 39 নাম্বারটা কি হবে। আর তার আগে জয় সরকার, তবে শামীম খান সবাই বলছে হচ্ছে আগেরটা উপাদান হবে। হ্যাঁ আগেরটা তোমাদের ঠিক আছে। এইবার পরেরটা বলো। ওকে, তাইলে হচ্ছে আমাদের কি বলছে এইটা প্রশ্ন বলার চেষ্টা করো যে এটা কি হবে, যে এই লেখচিত্রটা কি নির্দেশ করে, লেখচিত্রটা কি নির্দেশ করে। এবং তোমাদেরকে আমি এটাও বুঝাই দিব যে কেন এটা নির্দেশ করে, তোমাদের কিন্তু এটাও পারতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা বুঝি যে কি হবে, অ্যান্সারটা হবে কি একক আয়তনে বিভব শক্তি। অনেকেই বলে ফেলছো যে কি হবে, যে 39-এর ঘ হবে, 39-এর ঘ। জাহিদ হাসান বলছো ডি হবে, কাউসার বলছো ডি, তারপর হচ্ছে শাহিনা জান্নাত বলছো ডি, আফরিন বলছো ডি, মিরাজ বলছো গ। মিরাজ গ হবে না, ডি হবে, ডি। হ্যাঁ সাইরা বলছে হচ্ছে ডি। ওকে দেখো স্যাম বলছে না বি না, বি না ডি হবে। কেন ডি হবে সেটা তো আসলে শিখাই দিই তোমাদেরকে। এবার তোমরা হয়তো এই জিনিসটা সবাই জানো, এই প্রশ্নটা খেয়াল করো। তোমরা এই জিনিসটা পড়ছিলা, কি পড়ছিলা, যে কোনো তারকে টেনে সম্প্রসারিত করতে কৃত কাজ, এটা সূত্র ছিল এরকম যে হাফ, একটু রিভিশনও করে দিচ্ছে আসো, হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। আরও সূত্র ছিল তার সম্প্রসারণে এই কৃতকাজের যে হাফ অফ এফ ইন্টু এল। আরও সূত্র ছিল হাফ ইন্টু এই এফের জায়গায় এম জি বসানো যেত এল। এটা ছিল আমাদের তার সম্প্রসারণে বিভব শক্তি, বা এটা কি বলা হয় তার সম্প্রসারণে কৃতকাজ। কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু বলছে এই যে একটা গ্রাফ দেওয়া আর বলছে এটা কি নির্দেশ করে। তার সম্প্রসারণে কৃতকাজ আমরা জানি, আরও একটা জিনিস আমাদের জানতে হবে, তার সম্প্রসারণে একক আয়তনে কৃতকাজ বা একক আয়তনের সঞ্চিত শক্তি। তো ঘটনা খেয়াল করো, যখন তুমি এরকম পাওয়া যাবা যে তার সম্প্রসারণে একক আয়তনের সঞ্চিত শক্তি, এটির কিন্তু একটা ফর্মুলা আছে, তোমরা কমেন্টে লিখতে পারো তার সম্প্রসারণে একক আয়তনের সঞ্চিত শক্তিটা কি হবে। একক আয়তনের সঞ্চিত শক্তি হবে এরকম যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই সূত্র একটা ছিল, তোমরা মনে করে দেখো, এটাকে বলতাম আমরা একক আয়তনের সঞ্চিত শক্তি। শুধু সঞ্চিত শক্তি বললে ডাব্লিউ, কিন্তু যদি বলে একক আয়তনে, এই একক আয়তন কথাটা ইম্পর্টেন্ট। একক আয়তনে যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে একক আয়তনে বললে কি হবে, একক আয়তনের সঞ্চিত শক্তি হয় হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা তোমাকে মনে রাখতে হবে। এবার এই যে ত্রিভুজটা দেওয়া খেয়াল করো, এই ত্রিভুজটা যে দেওয়া আমাদের কি ত্রিভুজ কি দেওয়া আছে আমাদের, ভূমি আর আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো, এই ত্রিভুজের কত, এই যে হাফ, ভূমি কত, ভূমি বরাবর দেওয়া আছে বিকৃতি, তাহলে কি হলো হাফ ইন্টু বিকৃতি। আর উচ্চতা বরাবর কি দেওয়া আছে পীড়ন, তাহলে কি দাঁড়ালো জিনিসটা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি দাঁড়ালো না। মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, যে হাফ ইন্টু বিকৃতি ইন্টু পীড়ন, তার মানে এই যে আগেরটার সাথে মিলে গেল। আর তার মানে কি ইউ, আর ইউ মানে কি একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। অ্যান্সার কোনটা, ঘ নাম্বারটা। এই কারণে কিন্তু আমাদের ঘ হবে, আশা করি সবাই বুঝতে পারছো। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ এই যে ভূমি এই যে উচ্চতা, তো গুণ করলাম আমি কি পেলাম হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আর হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি মানে কি আসলে আমাদের এই যে একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা তোমাকে পারতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি এই জিনিসটা বুঝে ফেললাম যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি কি হবে, এটা হবে। তো সবাই বলো তোমরা এটা বুঝতে পারছো কিনা জিনিসটা। হ্যাঁ স্যারা বলছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি মানে হচ্ছে ইউ হবে। হ্যাঁ ইউ হবে দেখেই কিন্তু আমরা কি দাঁড়ালাম একক আয়তনে বিভব শক্তি। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে একটু জানো যে সবাই বুঝতে পারছো কিনা এই প্রশ্নটা বুঝতে পারলা কিনা সবাই একটু কমেন্টে জানাও। তাহলে এটি সহজ প্রশ্ন ছিল। আমরা পরেরটা দেখে আসো। এই পেজে কিন্তু আমাদের বেশ অঙ্ক আছে, এই পেজগুলোতে কিন্তু আমাদের বেশ অঙ্ক আছে। তো সেই অঙ্কগুলো আমরা দেখবো, কিন্তু অঙ্কগুলো একটা একটা করে দেখবো আমরা। দেখো অঙ্কের পার্টগুলো কিন্তু আমাদের শুরু হচ্ছে আস্তে আস্তে। ওকে, যারা বুঝতে পারছো তাহলে কিন্তু অ্যান্সারটা তারা বলে ফেলো যে অ্যান্সারটা আসলে কী হবে। ওকে, তাহলে কী ছিল হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি আমাদের কী ছিল, তাহলে আমাদের সেটা কী ছিল যে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি। ওকে, এবার চলো তাহলে আমরা পরেরটা দেখি। তোমরা সবাই দেখো 40 নাম্বার থেকে বেশ আমাদের ম্যাথ আছে, তো ম্যাথগুলো দেখে ফেলি, তো খুব সহজে করে ফেলতে পারবা। 40 নাম্বারে তোমরা সবাই দেখো 40 নাম্বারটা কী হবে, তো খেয়াল করো সবাই। তো 40 নাম্বারটা আমাদের বলছে হচ্ছে এরকম, 40 নাম্বারটা বলছে হচ্ছে
যে একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণফল, ইয়ংয়ের গুণফল মানে কি, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই, বলছে তারটিতে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন কত হবে। এবার তোমরা এই জিনিসটা জানো, কি সূত্র কি জানো, তোমরা জানো হচ্ছে, এবং তোমরা সবাই একটু শেয়ার এবং মেনশন করে থাকো বন্ধুদেরকে। আমরা জানি কি ইয়ংয়ের গুণফল বলছে, আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান আমরা কি জানি, আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান কি, পীড়ন বাই বিকৃতি। আমরা জানি পীড়ন বাই বিকৃতির অনুপাতকে কি বলে, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতিকে আমরা কি বলি, ইয়ং গুণাঙ্ক বলি। তাহলে পীড়নের মানটা তারা পরীক্ষায় চাইছে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে পীড়ন সমান লিখতে হবে কি, যে এই যে আমাদের ইয়ং গুণাঙ্ক আর এই যে বিকৃতিটাকে গুণ করে লিখতে হবে, এই যে বিকৃতি আর গুণ করে দিলা তুমি, ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি। তাহলে বিকৃতি জায়গায় আমরা কি লিখবো, দেখো বিকৃতির কথা তারা লিখে দিছে, তারা বলছে কি দৈর্ঘ্য কত % বৃদ্ধি করতে হবে, 15% বৃদ্ধি করতে হবে। তার মানে আমাদের বিকৃতি ঘটবে কতটুকু, 15%। তাহলে যে 15% মানে কি, 15/100। তাহলে আমরা বুঝে ফেললাম কি, যে ওয়াই ইন্টু 15%। এই ইয়ং গুণাঙ্কের মানটা প্রশ্নে দেওয়া 2 × 10⁻11। তাহলে বসাই আমি সেটা, সেই 2 × 10⁻, হচ্ছে আমাদের 11, আর গুণ কত আমাদের 0.15। তুমি একটু হিসাব করো, দেখো কত চলে আসবে। এই 2কে তুমি 0.15 দিয়ে গুণ করো, কি আসবে, 0.3 চলে আসবে। 0.3 আর সাথে কত থাকবে, 10⁻, এত। তাহলে 0.3 মানে 3 এর একটা অপশনই আছে, তাহলে এইটাই রাইট অ্যান্সার। তোমার ক্যালকুলেটর চাপার দরকার নাই, কারণ এই 2কে এই 15 দিয়ে গুণ করলে 30 আসতো, তাহলে 30-এর ওই যে 3, ওটা দিয়ে একটাই অপশন আছে, তাহলে এটাই রাইট অ্যান্সার। তাহলে এইখান থেকে খুব সহজ, দেখছো খুব সহজে কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়াই অ্যান্সার বের করে ফেলতে পারলা। আর তোমরা যারা অনেকে ভাবো যে তোমরা হচ্ছে অ্যাডমিশনে যখন আসবে তখন আসলে অঙ্কগুলো কীভাবে করবে, যে এইভাবেই তুমি বের করে ফেলতে পারবা। তো এরকম কিছু হিসাব নিকাশের ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো হচ্ছে আমরা সামনেও শিখবো প্রতি ক্লাসে, যে তুমি ক্যালকুলেটর ছাড়া এই ধরনের ক্যালকুলেশন জাস্ট দেখে অপশনের সাথে আইডিয়া করে বলে ফেলতে পারবা যে কোনটা রাইট অ্যান্সার হবে, পুরো ক্যালকুলেশন না করেই। তো সেই ধরনের ক্যালকুলেশন তোমাদেরকে শেখাবো, আস্তে আস্তে শেখাবো, অ্যাডমিশনের আগে শিখবা তোমরা ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝে ফেলতে পারলাম অ্যান্সারটা কী হবে, তাহলে আমাদের এই যে 3 × 10⁻10 এত। ওকে, ভালো কথা, এটা বুঝলাম আমরা। পরেরটা দেখে আসো, পরেরটা আমাদের একটা অঙ্ক বলছে 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 20 কেজি ভর ঝুলালে 1 মিলিমিটার প্রসারিত হয়। বলছে তারটির পীড়ন কত, তারটির পীড়ন কত, মানে আগের মতো প্রশ্ন। দেখো খেয়াল করো, যে তোমাকে বলছে তারের পীড়ন কত, তুমি কি লিখবা, যে তুমি জানো যে তারের পীড়ন বের করতে বলে কি হয়, আমরা জানি কি, যে তারের পীড়ন তোমাকে বের করতে বলছে, তাহলে কি করবো আমরা জানি হচ্ছে পীড়ন সমান একটু আগেই করলাম আমরা, এই যে একটু আগেই তো করলাম আমরা, যে ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি ছিল। তো আসো আমরা এখন এই মানগুলো বসাইতে থাকি। পীড়নই চাইছে না আমাদের, বলছে হ্যাঁ তারটি পীড়ন কত, তো ইয়ং গুণাঙ্ক তুমি বসাবা, কিন্তু তাকায় দেখো ভাইয়া তোমার কোথাও কি দেওয়া নাই, ইয়ং গুণাঙ্ক দেওয়া নাই। আচ্ছা ইয়ং গুণাঙ্ক তোমার দেওয়া নাই, তুমি এভাবে করতে পারতেছো না, তো তুমি আরও জানো, তুমি আরও শিখছো কি, যে ভাই পীড়ন সমান আমরা আরও একটা জিনিস শিখছি, পীড়ন সমান কি, বল বাই ক্ষেত্রফল, F/A, এটা দিয়ে ট্রাই করি আমরা। এবার এফ এর মান তো দেওয়া নাই, এফ এর পরিবর্তে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে 20, তাহলে আমরা কী করবো, এফ এর পরিবর্তে mg বসাই দিলাম। আর এও দেওয়া নাই, ক্ষেত্রফল না দিয়ে বলছে কি না, ক্ষেত্রফল দেওয়া 1 মিলিমিটার স্কোয়ার ক্ষেত্রফল, তাহলে আমরা সেটা বসাই দিব সেখানে। এখন সব মানগুলা বসাই দিই, এটা আমাদের 20 কেজি ছিল 9.8, আর ক্ষেত্রফল বলছে 1 মিলিমিটার স্কোয়ার। আর তুমি জানো ক্ষেত্রফলকে মিটার স্কোয়ার বানাবো কীভাবে, মিলিমিটার স্কোয়ারকে 10⁻6 দিয়ে গুণ করবো, তাহলে এটাই রাইট অ্যান্সার। তুমি যদি একটু হিসাব করে দেখো, এইটা আমাদের উপরে চলে আসলে কি হয়ে যাবে, 10⁻6 হবে, আর 20কে হচ্ছে 9.8 জন্য গুণ করি, তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসবে, যে 1.96 দিক একটা আসবে। আমরা একবারে গুণ করে দেখে আসো, যে 20 × 9.8, তাহলে 20 × 9.8 জন্য গুণ করি, কত আসবে আমাদের 196। এই 196 আমাদের অ্যান্সার আছে, 196 × 10⁻6 আসছে আমাদের। এটা মাইনাস ছিল, উপরে আসলে প্লাস হয়ে গেছে, অপশনের সাথে মিলাইতে হবে কোনটা রাইট। তা দেখো খেয়াল করো, যে হচ্ছে 1.96 এর দুইটা অপশন আছে, কিন্তু 1.96 তুমি লিখি না, এখন কী করবো আমরা, 1.96 বানাই নিলাম, এখানে আমি 2 ঘর দশমিক এদিকে আনছি, তাহলে এটাকে তোমাকে কী করতে হবে, পাওয়ারটা বাড়াই দিতে হবে, তাহলে পাওয়ার 2 ঘর বেড়ে যাবে, 10⁸ হয়ে যাবে। এতটুকু জিনিস কিন্তু সবাইকে পারতে হবে, যে 1.96 × 10⁸, এইটা যেই কথা, এটা আসলে একই কথা। তাহলে আমরা অ্যান্সার পাই গেলাম কোনটা, ক নাম্বারটা, এই যে ক নাম্বার 1.96 10⁸, এটা আমাদের কি ছিল, রাইট অ্যান্সার ছিল। শাহিনা জান্নাত অলরেডি বলে ফেলছে, অ্যান্সারটা হবে কি 1.96 × 10⁸, এবং তোমরা এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা বলো। আমি তোমাদেরকে লাস্টে একটু সামারিও করে দেবনি, যে পুরো চ্যাপ্টার আসলে কী কী টপিক আছে সৃজনশীলের জন্য, আমি একটু তোমাদেরকে সামারি করে দেবনি। তোমরা আগে MCQ এর এইগুলো শেষ করি, আমরা বোর্ডের MCQ গুলো শেষ করি,
তারপর হচ্ছে তোমাদের একটু সামারিও করে দেবো যে কোন জিনিস থাকলে কীভাবে করতে হয়। তো সেই সামারিগুলো তোমরা যদি চাও যে ভাইয়া ক্লাসের লাস্টে এই চ্যাপ্টার একটু সামারি করে দেন, তাহলে হচ্ছে সামারিটা করে দেবো নি। তুমি একটু কমেন্টে জানাও যে তোমরা এই সামারিটা চাও কিনা, যে ভাইয়া লাস্টে একটু আমাকে আমাদের সূত্রগুলো একটু মনে করাই দিন যে কী কী জিনিসপাতি ছিল, এটা আমাদের সুবিধা হতে পারে। ঠিক আছে, ওকে। সাইরা খাতুন বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার, ভেরি গুড। বাকিরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে লিখে ফেলো যে বাকিরাও বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আবির হাসান বলছে যে ইনশাল্লাহ আস্তে আস্তে হবে, কারণ গ্রুপে তার সম্পর্কে কেউ এত জানে না। হ্যাঁ ইনশাল্লাহ তোমরা হচ্ছে সবাই যদি হচ্ছে বন্ধুদেরকে একটু মেনশন করতে থাকো, তারা যদি ক্লাসগুলো দেখে দেখবে তাদের ইনশাল্লাহ ক্লাসগুলো ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগতেছে কিনা এটা হচ্ছে সবার আগে বড় কথা। এটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অন্যদের কাছেও আস্তে আস্তে ভালো লাগবে। তো তোমরা কিন্তু জানিও যে তোমাদের ক্লাসগুলো হচ্ছে ভালো লাগছে কিনা। ওকে, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিয়ে থাকো যেন তোমাদের আরও বন্ধুরা যুক্ত হয়। দেখো পরেরগুলো দেখতে থাকি আমরা, পরেরগুলো দেখতে থাকি। দেখো এই যে আমাদের পরের প্রশ্ন আমরা দেখে আসো। ওটা কি বলছে, পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র কোনটি? পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র কোনটি? পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র হচ্ছে যে এইটা, যে প্রথমে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক থাকে, তারপর দেখা যায় কি সমানুপাতিক থাকে না, তারপর হচ্ছে কি হয় নিশ্চয়ই একটু চেঞ্জ হয়। তার মানে এটার সাথে আমরা কোনটা দেখতে পাচ্ছি একটু, এই যে খ নম্বরটার মিল আছে, যে প্রথমে সমানুপাতিক থাকে, তারপর দেখা যায় যখন তুমি আরও বেশি পীড়ন প্রয়োগ করে ফেলবা তখন বিকৃতি আর আগের মতো হবে না, তো বিকৃতি একটু চেঞ্জ হয়ে যাবে, মানে বেশি হইতে পারে কম হইতে পারে সেই পোর্শনগুলোতে। এই জন্য গ্রাফটা কিন্তু শুধুমাত্র এইটুকু হয় না, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, তার মানে তখন খালি এইটুকু হইতো। কিন্তু যদি পীড়নটা বেশি প্রয়োগ করে ফেলো, স্থিতিস্থাপক সীমার বাইরে চলে যাও, তখন কিন্তু কি হবে যে গ্রাফটা একটু দেখবা যে আমাদের কি হয়, যে আমাদের স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেলে গ্রাফটাও কিন্তু একটু সীমার বাইরে চলে যায়, তখন কিন্তু গ্রাফটা দেখবা যে এইরকম একটা কার্ভ আসে। তো এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে আমার নাম আছে, কোনোটাকে নতে বলি বা কোনোটাকে আমরা এই যে এটুকু আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সীমা, এই অংশটুকুকে, কারণ এখান থেকে নিয়ে গেলে যা হবে আবার যদি আমি ব্যাক করি আগের জায়গায় চলে আসতে পারবে এই অংশের মধ্যে। জানা আছে, সমস্যা নেই, পরেরগুলো দেখি আমরা। ওটা বলছে পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক নির্ধারণকারী সূত্রের নাম কি? হুকের সূত্র আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। পরেরটা সকল বোর্ড 18তে আসছে, পরের প্রশ্নটা খেয়াল করো 44 নাম্বারটা বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি সবসময় ধ্রুবক থাকে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি অনুপাত সবসময় ধ্রুবক থাকে। তারপর হচ্ছে আমাদের এই যে পার্শ্ব বিকৃতির দৈর্ঘ্য বিকৃতি অনুপাত ধ্রুবক থাকে, কারণ পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে বলা হয় পয়জনের অনুপাত, আর পীড়ন বাই বিকৃতিকে বলা হয় কি ইয়ং গুণাঙ্ক, তো এই দুটো ধ্রুবক থাকে। আর বল বাই ক্ষেত্রফল তো পীড়ন, এটা তো ধ্রুবক থাকে না, চেঞ্জ হইতে পারে। এটা সহজ প্রশ্ন। তো দেখো আমরা এইখানে বোর্ডে আরও দুইটা প্রশ্ন পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। এখানে 45 এবং 46 নাম্বার এই দুইটাই কিন্তু অঙ্ক দিয়ে আসছিল, এটা চট্টগ্রাম বোর্ড 17তে আসছিল। আমরা খেয়াল করে দেখে আসো যে কী বলছে আমাদের 100 সেন্টিমিটার দীর্ঘ এবং 1 × 10⁻²⁰ সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে এত। তাহলে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, একে টেনে এতটুকু বৃদ্ধি করা হলো। এখন জিজ্ঞেস করছে কতটুকু কাজ সম্পন্ন করতে হবে। একটু আগে লিখছিলাম আমরা যে তারকে টেনে সম্প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত লিখছিলাম, যে ডাব্লিউ সমান কি লিখছিলাম, যে তারকে টেনে সম্প্রসারিত করতে কৃত কাজ কত হয়, ডাব্লিউ হয়, লিখছিলাম আমরা ½ YA স্মল l²/l। যখন তোমাকে চাবে যে তারকে টেনে আমরা সম্প্রসারিত করছে কত কাজ করতে হবে, সেটা হবে যে এটা ½ YA l²/l। কিন্তু আমাদের গ নম্বরের প্রশ্ন কিন্তু এখানে কিন্তু MCQতে আসছে, চট্টগ্রাম বোর্ড 17তে আসছিল, তোমাদেরও চলে আসতে পারে। তো হাফ আমরা জানি, দেখো ইয়ং গুণাঙ্কের মান সরাসরি দেওয়া 1.24 10⁻11, এটা সরাসরি দেওয়া। ক্ষেত্রফল কীভাবে পাবো আমরা, ক্ষেত্রফল সরাসরি দেওয়া 1 × 10⁻² সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা জানি সেন্টিমিটার স্কোয়ারকে আমাদের যে এই এর মানটা দেওয়া আছে, এটা আমরা কি করব 10⁻² দেওয়া, সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানানোর জন্য কি করতে হবে, সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার বানানোর জন্য 10⁻⁴ দিয়ে গুণ করে দেবা। তোমরা কি করবা 10⁻⁴ দিয়ে গুণ করলে পাই যাবো কি সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার। তাহলে তোমার কাজ হয়ে গেল, সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার তুমি বের করে ফেলতে পারলা। এইবার খেয়াল করো আর কি তোমার দরকার, ½ YA ছোট এল বাই বড় এল তোমার দরকার। বড় এলটা দেওয়া আছে 100 সেন্টিমিটার দীর্ঘ, তার মানে এই বড় এলের মান কত, বড় এলের মান হচ্ছে 1 মিটার। ছোট এলটার মান কতটুকু বৃদ্ধি পায়, 0.2 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে তুমি 0.2কে আরো ভাগ দিয়ে নিলা 100 দিয়ে, তাহলে তোমার মিটার চলে আসবে। দেখো প্রত্যেকটা জিনিসের মান জানি তুমি সূত্রে বসাই দিলে তোমার কিন্তু অ্যান্সারটা চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না। তোমার জাস্ট
এই সূত্রের মধ্যে মানগুলো বসালে কাজ, তোমাকে জেনে রাখতে হবে যে তার সম্প্রসারণে কৃত কাজ কত হবে। তার সম্প্রসারণে কি করতে হবে আমাদের, এই যে এই কাজটা করতে হবে, W সমান হাফ YA স্মল l স্কোয়ার বাই ক্যাপিটাল L। জাস্ট তোমাকে সূত্রটা মনে রাখতে হবে, তাহলে তোমার কাজ শেষ। তো একটা ব্যাপার ছিল, তো এই জিনিসটা তোমরা সবাই আশা করি জানো, একটু পরে তোমাদেরকে সামারি করে দিবনি, সমস্যা নাই, যে কী কী জিনিস ছিল কী কী তুমি মনে রাখতে পারো। এবার পরের অংশগুলো দেখো, পরেরগুলো কিন্তু আমাদের আরও সহজ। পরেরটা কী বলছে, বলছে এক্ষেত্রে বিকৃতি কত হবে। তো তোমরা জানো বিকৃতির সূত্র কি, তোমরা সবাই জানো বিকৃতির সূত্র কি, যে বিকৃতি সমান আমাদের কি হবে, যে বিকৃতি ইকুয়াল টু হবে এরকম, উপরে হইতো স্মল এল, নিচে হইতো ক্যাপিটাল এল। এটা আমাদের বিকৃতির সূত্র ছিল। বিকৃতি স্মল এলটা কত 0.2 ছিল, স্মল এলটা হচ্ছে আমাদের 0.2 কে ভাগ দিব 100 দিয়ে। আর ক্যাপিটাল এলটা কত, ক্যাপিটাল হচ্ছে 1 মিটার, তাহলে তুমি ভাগ করলে মানটা পেয়ে যাচ্ছ 0.002। এই আমাদের রাইট অ্যান্সার, যে বিকৃতি হবে এত। পীড়ন কই থেকে পাবো, পীড়ন তুমি সূত্র আবার জানো, পীড়ন মানে কি F/A, তুমি এফও জানো এও জানো, মানগুলো তুমি বসে ভাগ করে দিবা। তো তুমি কিন্তু এভাবে কিন্তু বের করে ফেলতে পারতেছো যে পীড়নের মানটা। আর তুমি এটাও জানো যে পীড়ন আর বিকৃতিটা হচ্ছে কি হয়, পীড়ন আর বিকৃতি হচ্ছে কি হয়, সমানুপাতিক হয়। পীড়ন বিকৃতি সমানুপাতিক, তার মানে এখানকার সবগুলাই রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি আমরা, কারণ পীড়নের মানটাও এটা আসছিল আমাদের 2.48। তো সবগুলাই রাইট অ্যান্সার। তাহলে তুমি বুঝে ফেলতে পারবা, তোমার এরকম বহুপদী যদি আসে তুমি অঙ্কগুলো করে করে বের করতে পারবা যে কোনটা আমাদের রাইট অ্যান্সার, কোনটা রাইট অ্যান্সার না। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিগত বছরগুলোতে আসতে দেখা গেছে। এবার আমাদের আরও বিশেষ করে যেটা পরীক্ষায় সব থেকে বেশি আসবে, যেটা আমাদের সিকিউ আসবে পরীক্ষায়, সেটা হচ্ছে আমাদের কি, এই হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কগুলো আমরা দেখে ফেলি, চলো ইয়ং গুণাঙ্কগুলো আমরা দেখে ফেলি। তো ইয়ং গুণাঙ্কগুলো আমাদের কি কি বলছে, প্রথম প্রশ্ন খেয়াল করো। তো বলছে কি আমাদের ইয়ং গুণাঙ্কের মাত্রা কি হবে। তো ইয়ং গুণাঙ্কের মাত্রা তুমি বের করে ফেলতে পারো, তুমি মুখস্থও রাখতে পারো। আর তুমি যদি মুখস্থ না রাখো, তোমাকে একটু আগে দেখাইছিলাম পীড়নের মাত্রা দেখাইছিলাম, মনে আছে যে M/L ইনভার্স 1 T ইনভার্স 2, একটু আগে বের করে দেখাইছিলাম কিন্তু এই জিনিসটা, ইয়ং এর গুণাঙ্কটা বা আমাদের পীড়নের মাত্রাটা আমরা বের করে দেখছিলাম আমরা। এই দেখো এখন আমাদের কাছে আছে যে পীড়নের মাত্রা কি ছিল F/A, এই M/L ইনভার্স 1 T ইনভার্স 2, এটাই কিন্তু ইয়ং গুণাঙ্কের মাত্রা। কারণ কি, বিকৃতি তো একক নাই, বিকৃতির যেহেতু একক নাই তার মানে তার মাত্রাও নাই, তাহলে অ্যান্সার কি হবে, আগেরটাই হবে। পীড়নের মাত্রা যা হবে ইয়ং গুণাঙ্কের মাত্রাও তাই হবে, M/L ইনভার্স 1 T ইনভার্স 2। আচ্ছা, এটা আমাদের সহজ প্রশ্ন ছিল, এটা আমরা পারলাম। এবার দেখি আমরা অন্যগুলোও দেখি পারি কিনা। পরেরটা দেখো, বলছে 1 মিটার দীর্ঘ একটি তারে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বল প্রয়োগে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল এত, ইয়ং গুণাঙ্ক কত। এখানে যে বলছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বল প্রয়োগ, এর মধ্যে এফ এর মান না, নিউটন পার মিটার স্কোয়ার মানে কি, পীড়নের মান দেওয়া, কিন্তু তোমাকে বুঝতে হবে না কার মান দেওয়া, পীড়নের মান দেওয়া। তোমাকে বলছে ইয়ং গুণাঙ্ক কত বের করো। তুমি তো সূত্র জানো, যে আমরা জানি ইয়ং গুণাঙ্ক y সমান, তুমি কি সূত্র জানো, তুমি জানো FL/AL, ইয়ং গুণাঙ্ক সবাই জানো না এটা, ইয়ং গুণাঙ্ক y সমান কি FL/AL। এইবার ইয়ং গুণাঙ্ক সমান যেহেতু y সমান FL/AL, তাহলে আমরা বাকি মানগুলো বসানোর চেষ্টা করি। তুমি খেয়াল করে দেখবে F/A এটার মানই দেওয়া আছে কত, 10⁵। এটা কিন্তু অনেকেই ভুল করতে পারো। কেন ভুল করতে পারো, কারণ 10⁵ লেখা, এবং লেখা কি নিউটন পার মিটার স্কয়ার লেখা, কিন্তু বলছে বল প্রয়োগ বললেও কিন্তু জিনিসটা হবে কি পীড়ন, কারণ কি নিউটন পার মিটার স্কয়ার লেখা, কিন্তু তাহলে পীড়নের মানটা দেওয়া আছে। তাহলে তুমি এটা জানো, আর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা তুমি বের করতে পারবা। তাহলে তুমি এইটুকু জানো, তুমি কিন্তু অন্যভাবে বের করতে পারো যে পীড়ন বাই বিকৃতি, পীড়নের মানটা দেওয়া আছে 10⁵, বিকৃতির মান কত দেওয়া, বিকৃতি বের করতে উপরে ছোট এল, তাহলে উপরে হবে 0.001, আর নিচে হয় কি বড় এল কত 1 মিটার। তুমি এই দেখো ভাগ করলে তুমি মানটা পেয়ে গেছো 10⁵ ভাগ 0.001, এই ভাগটা করে দাও, তোমার অ্যান্সার কত চলে আসবে, নিচে 3টা শূন্য আছে, মানে 3 ঘর আছে, উপরে উঠলে মানে পজিটিভ হয়ে যাবে, তার মানে আসবে 5 আর 3 8, তাহলে 10⁸। বুঝতে পারছো কিনা। তার মানে আমরা কিন্তু এইভাবে করে কি করে ফেলতে পারি, যে এই ইয়ং গুণাঙ্কগুলো বের করে ফেলতে পারি, ইয়ং গুণাঙ্কটা কত কেমনি কি বের করে ফেলতে পারি, খুবই সহজ জিনিস, তো আমরা করতে পারবো। দেখো এই দুইটা খুবই কমন প্রশ্ন, একদম সেম প্রশ্ন আগেও পাইছিলাম আমরা। আয়তন গুণাঙ্কের অন্য নাম কি, আয়তন গুণাঙ্কের অন্য নাম বলছে বিপরীত রাশি, কিন্তু বলে নাই। তোমরা মনে রাখবা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা, আর সংনম্যতার উল্টা হচ্ছে আবার কি, অসংনম্যতা। তাহলে আয়তন গুণাঙ্কের অপর নাম হচ্ছে অসংনম্যতা, এটা তুমি মনে রাখবা। আয়তন গুণাঙ্কের অন্য নাম বা অপর নাম ভালো করে খেয়াল করবা, প্রশ্নে পরীক্ষা যখন আসবে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি বলছে নাকি বিপরীত নাম বলছে বা অন্য নাম বলছে। আয়তন গুণাঙ্কের আরেকটা ডাক নাম কি, অসংনম্যতা, আর আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি, সংনম্যতা।
এই দুটো আশা করি তোমাদের ভুল হবে না। তো এই দুটো তোমাদের জন্য প্যাস না লাগে খেয়াল রাখো। তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা তোমরা একটু জানাও। লাস্ট টাইম একটু সামারি করে দিবনি যে আমাদের টোটাল চ্যাপ্টারের মধ্যে আসলে কী কী জিনিস ছিল, তোমরা একটু সেটা জন্য দেখতে পারো। দেখো এখানে আরও একটা প্রশ্ন দেওয়া, দিনাজপুর বোর্ড 16, এখানে আরও একটা ম্যাথ দাও, এই ম্যাথটাও সহজ। তোমরা আগেরটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও সবাই। হ্যাঁ, মোহাম্মদ মিরাজ বলছে হচ্ছে ক, শামীম খান বলছে হচ্ছে এ, নুসরাত বলছে জি স্যার বুঝতে পারছি, জুই বলছে ক্লিয়ার, ওকে। আচ্ছা, তোমরা কমেন্টে জানাতে থাকো, আমরা চলো হচ্ছে পরের জিনিসগুলো দেখি। আবির হাসান বলছে জি ভাইয়া বুঝতে পারছি। দেখো আমরা পরের প্রশ্নটা একটু দেখি, পরের প্রশ্নগুলো তোমরা দেখে রাখি, তারপর হচ্ছে আমরা জিনিসগুলো বাকিগুলো দেখব। তো বলছে আমাদের কি যে 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল নিচের কোনটা? কত বল প্রয়োগ করতে হবে? তোমাকে বল জিজ্ঞেস করছে যে প্রযুক্ত বল কত হবে। এবং খেয়াল করো আমাদের কিন্তু এখানে একটা জিনিস দেওয়া নাই, ও দেওয়া আছে নিচে, দেওয়া আছে এই অঙ্গনক নিচে দেওয়া আছে। তাহলে বল বের করতে বলছে, তুমি তো সূত্র জানতা, তোমরা সূত্র কি জানতা? সূত্র জানতে হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এইটা জানতো তোমরা যে এফ এল বাই হচ্ছে এ এল। ওয়াই ইকুয়াল টু কি ছিল? যে এফ এল বাই এ এল, এটা তোমার হচ্ছে সূত্র ছিল। এবার তুমি এইখান থেকে তোমাকে বের করতে বলছে বল, তাহলে বল সমান তুমি লিখে নিবা যে বল সমান কি লেখা যাবে? ওয়াই এ স্মল এল বাই হচ্ছে ক্যাপিটাল এল। বাকি ভ্যালু দেখো প্রত্যেকটার মান দেওয়া, প্রত্যেকটার মান দেওয়া। ইয়ং গুণাঙ্ক দেওয়া 2 × 10⁻⁴ কত আমাদের 11 দেওয়া। তারপরে আমাদের অন্য মানগুলো দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া কত 1 মিলিমিটার স্কোয়ার, এটাকে আমরা মিটার স্কোয়ার বানাবো 10⁻⁶ দিয়ে গুণ করলাম। আর ওয়াই এ স্মল এলটা কত দেওয়া? স্মল এল দেওয়া 10%, আমাদের কী করতে হবে? 10% দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। 10% মানে কি? 10/100, 10/100 তুমি লিখে দিলা যে 10/100। আর বড় এলের মান কত? 1 মিটার দৈর্ঘ্য। তাহলে এই যে সবগুলো তুমি মান পাই গেলা, এখন তুমি একটু গুণ করে দাও, তুমি অ্যান্সারটা পাই যাবে কত? যে 2 × 10⁻⁴। তাহলে বলবো কি এত নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে এভাবে কিন্তু তুমি খুব সহজে এটা অ্যান্সার বের করে ফেলতে পারবে। তার মানে তুমি সূত্র যদি তোমার জানা থাকে, তোমার এই টাইপের অঙ্কগুলোতে তেমন কোনো সমস্যা হবে না, তুমি সবগুলো বের করতে পারবা। এটাও সেম একটা প্রশ্ন তুমি বের করতে পারবা। পরেরটা আমাদের কি বলছে? বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক পরেরটা আমাদের কি বলছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাতকে কি বলে? এবার খেয়াল করো, তুমি শিখছিলা পীড়ন আর বিকৃতির অনুপাতকে কি বলে? যে হচ্ছে ধ্রুবক সংখ্যা এবং দৈর্ঘ্য। এবং এখানে শুনে রাখো কথাগুলা, দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি হইলে বলি আমরা ইয়ং গুণাঙ্ক, আয়তন পীড়ন আর আয়তন বিকৃতি হইলে বলি আমরা আয়তন গুণাঙ্ক। আর যদি বলে আকার পীড়ন আর আকার বিকৃতি তাহলে হবে কি? দৃঢ়তার গুণাঙ্ক, তখন হবে সি। শাহিনা জান্নাত সবার আগে বলে ফেলছে যে সি হবে। ভেরি গুড। তো এই প্রশ্ন কিন্তু আমরা খুবই সহজেই অ্যান্সার করে ফেলতে পারি, ইনশাল্লাহ তোমরাও অ্যান্সার করে ফেলতে পারবা, জাস্ট একটু জেনে রাখলেই হবে। দেখো আমাদের এখানে আরও এক পেজ বাকি আছে, আমরা এক পেজ দেখবো এখান থেকে। বিশেষ করে আমরা এখান থেকে আরেক অঙ্ক দেখে আমরা পয়জনের অনুপাতের টাইপটাও দেখবো কিছু। এখান থেকে আমরা চলো আরও কয়েকটা দেখি, তারপরে আমরা পয়জনের অনুপাতের টাইপটাও দেখবো। খেয়াল করো আমরা হচ্ছে আর কোনটা দেখতে পারি এখান থেকে। দেখো একটা নটরডেম কলেজে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা সবাই একটু ভালো করে দেখো, তোমাদের প্রশ্নগুলো কঠিন হলে কিন্তু এরকম টাইপেরও আসতে পারে। কি বলছে? যে একটি ধাতব গোলককে সাধারণ পরিবেশ থেকে শূন্য মাধ্যমে স্থাপন করা হলে আয়তন কি হবে? আয়তন হবে কি আমাদের? আয়তনের পরিবর্তন ভগ্নাংশে কত হবে? আয়তনের কতটুকু পরিবর্তন হবে সেটা জিজ্ঞেস করছে। দেখো কোনো ভ্যালু দেওয়া নাই, খালি একটা কথা লেখা না, নিচে একটু জিনিস লেখা আছে আমাদের, প্রশ্নগুলোর ভ্যালু পরে দেওয়া। জিজ্ঞেস করছিল কি আয়তনের পরিবর্তন কত ভগ্নাংশ হবে। সবুজ আমাদের সাথে জয়েন করছে, আসসালামু আলাইকুম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই জিনিসটাও জানি, কি জিনিস জানি? যে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্কটা কি তুমি এটা মনে রাখবা। ইয়ং গুণাঙ্ক তো পড়ছিলে, এবার আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক হবে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন মানে ছিল কি এফ বাই এ, আর আয়তন বিকৃতি মানে কি? যে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তো এটা আমাদের ছিল কি আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক বিটা বা বি লিখতাম আমরা। তো প্রশ্নে দেওয়া আছে যে আয়তন গুণাঙ্কের মানটা কত সেটা দেওয়া, আমি এই মানটা জানি। তারপর হচ্ছে তারা বলছে ওই দিনে বায়ুর চাপ কত দেওয়া, চাপ দেওয়া, কিন্তু আমার তো এখানে কোথাও চাপ নাই। তোমাকে মনে রাখতে হবে যে এফ বাই এ, এটা মানে কিন্তু ছিল চাপ। চাপ সমান সমান ছিল কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল, এই চাপ কত হয় আমাদের? এই চাপ হচ্ছে আমাদের বল, এই মানটা বসে দেবো চাপের জায়গায়। তাহলে এখানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি আছে।
বাকি জিনিসপাতি কী আছে খেয়াল করো, বলছে বস্তুটির আয়তনের পরিবর্তন ভগ্নাংশ কত হবে। তার মানে তোমাকে এই জিনিসটাই বের করতে হয়, আয়তনের পরিবর্তন কতটুকু হবে। এখানে বি ছিল, তুমি বুঝতেই পারতেছো এই জিনিসটার ভ্যালু তোমার কি আসবে। উপরে ছিল আমাদের চাপ, আর নিচে এই যে এখানে বিটার নিচে চলে আসবে। এখন তুমি এটাই ভাগ করে দাও। ওই দিনের চাপ ছিল 10⁵, আর ওই দিনে দেখো আয়তন গুণাঙ্ক কত 1.25 দাও আমাদের। তাহলে কী হবে আমাদের 1.25 ইন্টু 10⁻, কত 1.25 10⁻11, 1.25 10⁻11। তাহলে তুমি এই যে ভাগ করে দিবা 10⁵কে 1.25 ভাগ করে একটা মান চলে আসবে কত 8 ইন্টু 10⁻7। তুমি দেখতে পাচ্ছ এই যে এই গ নাম্বারটার মধ্যে সেই অ্যান্সারটা আছে। তাহলে এখান থেকে তোমার একটা জিনিস খালি জানার ছিল, তোমাকে বলছিল ভগ্নাংশে আয়তনের পরিবর্তন বের করলাম, কিন্তু এই F/A দেওয়া ছিল না, কি দেওয়া ছিল, চাপ দেওয়া ছিল। তাহলে চাপ বসাইতে পারবো আমরা, F/A এর জায়গায় চাপ বসানো যেতে পারে। তাহলে এই যে বসাই ফেললাম আমরা, কারণ চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা। তো খুবই সহজে বের করে ফেলতে পারবা। আচ্ছা, এটা আমাদের একটা প্রশ্ন ছিল এরকম, তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং দেখো নটরডেম কলেজে আরও একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন আমি একটু করে রাখি। এই নটরডেম কলেজে আমরা এই 55 নাম্বারটাও করব, বাকির মধ্যেগুলো আগেরগুলোর মধ্যে অনেকগুলো রিপিট প্রশ্ন আছে। আর হচ্ছে এইখানে একটা আলাদা প্রশ্ন আছে 58 নাম্বার, এইটা একটু দেখো খেয়াল করে, তোমাদের সবাইকে একটু আলাদা করে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, এই প্রশ্নটা বলছে যে এইটা ইয়ং গুণাঙ্ক ওয়াই, আয়তন গুণাঙ্ক কে। আয়তন গুণাঙ্ক আমরা বি দিয়ে লিখতাম, এখানে কে দিয়ে লিখছে। দ্বিতীয় গুণাঙ্ক এটা হলে কোন সম্পর্কটা সঠিক। তার মানে এখানে আমাদের 3টা গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেওয়া, 3টা গুণাঙ্কের মধ্যে সম্পর্ক তোমাকে জাস্ট মুখস্থ রাখতে হবে। সূত্র হচ্ছে এইটা 9/y 3/η প্লাস 1/k। এই সম্পর্কটা তোমাকে জাস্ট একটু মনে রাখতে হবে। নর্মালি দেখবা যে এগুলো দিয়ে তেমন কোনো প্রশ্ন দেয় না, কিন্তু তারপর তুমি সম্পর্কটা মনে রাখবা, চিনে রাখলা যে আয়তন গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক আর দ্বিতীয় গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। যে কোনো দুইটার মান জানলে অন্য একটার মান জানা যায়। তাহলে এটা তোমাকে একটু মনে রাখতে হবে, জাস্ট মনে রাখার জন্য মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই পেজ থেকে আমাদের বোঝার মতো প্রশ্ন আরও একটা আছে, সেটা হচ্ছে আমাদের কি, হচ্ছে আমাদের এই যে নটরডেম কলেজের প্রশ্ন। আমরা আরেকটা দেখি 55 নম্বর প্রশ্ন দেখবো আমরা সবাই 55 নম্বর প্রশ্নটা নিজেরাই দেখো, আমি একটু তোমাদেরকে টাইম দিই, তোমাদের কমেন্টগুলো আমি সুযোগ একটু পড়ি। তোমরা সবাই 55 নম্বর প্রশ্নটা একটু পড়ো এবং দেখো অ্যান্সারটা কি হবে বা কি হওয়া উচিত। আমরা দেখি সবাই 55 নম্বরটা দেখো। তারপরে আমাদের পয়জন অনুপাতের আমরা আরও যে কিছু প্রশ্ন আছে এই পেজে দেখলে আমাদের কিন্তু ঘটনাটা শেষ হয়ে যাবে আর কি। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা করবে, এবং তোমাদের যদি এর মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার প্রশ্ন সমস্যা হয় যে ভাই আমি এই প্রশ্নটা বুঝি না বা এটা আমি পারি না, তোমরা কিন্তু পিকচার তুলে তুমি কিন্তু আমাদের গ্রুপে দিতে পারো, আমাদের ফেসবুক গ্রুপে দর্পণ একাডেমি গ্রুপে, সেখানে কিন্তু তুমি চাইলে দিতে পারো। সেখানে আমরা সুযোগ পেলে সেগুলো কিন্তু অ্যান্সার বলার চেষ্টা করি, বা অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু তোমাকে হেল্প করবে। তুমি কিন্তু সেটা একটু খেয়াল রাখতে পারো। সবাই 55 নম্বর প্রশ্নটা পড়ো, এবং তোমরা বুঝতে পারছো কিনা পারবা কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, ওকে, বুঝতে পারছো সবাই। তো একটু জানাও সবাই 55 নম্বরটা পড়ে যে এই জিনিসটা কি হবে। আমি তোমাদের সাথে একটু পড়তে থাকি। হচ্ছে একই উপাদানের তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দ্বিগুণ। তাহলে দুটো তারের দৈর্ঘ্যের কথা বলা আছে, একটা দৈর্ঘ্য একটা দৈর্ঘ্যের দ্বিগুণ। হচ্ছে ব্যাস প্রথম তারের অর্ধেক, সমান ভার প্রয়োগ করা হলে দ্বিতীয় তার প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত হবে। তোমাকে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত মানে কি, L2 আর L1 এর অনুপাত জিজ্ঞেস করছে। এখন তোমাকে বুঝতে হবে L2 আর L1 এর অনুপাত যদি জিজ্ঞেস করছে, কোনটার মান দাও। দেখো এই ধরনের প্রশ্নগুলো আসলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক চিন্তা করে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষা আসে, তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক এগুলো চিন্তা করে খুব সহজে অ্যান্সার বের করতে পারবা। কীভাবে অ্যান্সার বের করতে পারবা চিন্তা করো, যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই কনসেপ্ট ব্যবহার করে তুমি খুব সহজে অ্যান্সারটা বের করতে পারবা। তো দেখাই দিয়ে একটু যে কীভাবে তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক চিন্তা করতে পারবা। খেয়াল করে দেখো যে তোমরা একটা জিনিস জানতা যে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান যে FL/AL, তাই না। এবার এর পরিবর্তে আরও কি লেখা যায়, লেখা যায় হচ্ছে πr²। এবার তোমাকে বুঝতে হবে এই প্রশ্নে আমাদের কোনটার সম্পর্ক তারা চাইছে। বলছে তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাতের সম্পর্ক বের করো। দৈর্ঘ্য প্রসারণ অনুপাত মানে কি, L2 আর L1 তুমি যদি বের করো, L2 আর L1 যদি বের করো, তাহলে ধরলাম কি আমরা বের করতে চাচ্ছি কি, যে L2 আর L1 এর সম্পর্ক বের করতে চাচ্ছি। এবার তুমি দেখো তোমার আর কি ইনফরমেশন দেওয়া হচ্ছে, একই উপাদানের তৈরি প্রথম তারের দৈর্ঘ্য দ্বিতীয় তারের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য নিয়ে একটা ইনফরমেশন আমাদের আছে। এবং তুমি একটু খেয়াল করে যদি দেখো, আমরা এরকম লিখি, এলটা আমাদের এখানে আছে, এই এলটা এখানে আমাদের ভাগ আছে, এই পাশে আসলে গুণ হবে। তাহলে আমি এখানে এলটা লিখলাম আর ওয়াইটা আমি নিচে দিলাম।
এবার তুমি সম্পর্কগুলো সবার সাথে চেক করে দেখো কার সাথে সমানুপাতিক কার সাথে ব্যস্তানুপাতিক। খেয়াল করে দেখো এই স্মল এল এর মানটা এল এর কিন্তু সমানুপাতিক। এল যদি বৃদ্ধি পায় তোমার এই স্মল এর মানটা বাড়বে। তাহলে তুমি লিখছো L2 বাই L1, তাহলে তোমাকে এখানে কী লিখতে হবে ক্যাপিটাল L2 বাই ক্যাপিটাল L1, সমানুপাতিক যেহেতু তাহলে তুমি 2/1 2/1 আকারে লিখলা। আরও একটা জিনিসের কথা তোমার প্রশ্নে দেওয়া বলছে তাদের কি ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক। তাহলে ব্যাসার্ধটা কি প্রথম তারের অর্ধেক। তাহলে খেয়াল করে দেখো ব্যাসার্ধের সাথে সম্পর্ক এবং ব্যাসার্ধটা কি এর সাথে ব্যস্তানুপাতিক আকারে আছে। যেহেতু ব্যস্তানুপাতিক আকারে আসতে মানে কি হবে উল্টা হবে L2 বাই L1 লিখছো তাহলে হবে কি R1 বাই R2, স্কোয়ার যেহেতু আছে তাহলে মাথায় হোল স্কোয়ার হয়ে যাবে। তুমি চাইলে কিন্তু জিনিসগুলো এভাবে ডিরেক্ট লিখতে পারো। ওকে, তোমরা কিন্তু এই ডিরেক্ট শর্টকাট দিয়ে এই জিনিসটা কিন্তু লিখতে পারো। বা শর্টকাট বলতে হচ্ছে তুমি এই যে সূত্র দেখতে পাচ্ছ এই সূত্র থেকে জাস্ট মনে করে তুমি খুব দ্রুত শর্টকাটে লিখে ফেলতে পারো। তোমার এরকম লেখার দরকার নেই একটা সমীকরণ একটা সমীকরণ ভাগ করে বা কাটাকাটি অবজেক্টিভে এত টাইপ আমরা এত টাইম পাবো না। তাহলে আমাদের কী করতে হবে এইভাবে করতে হবে। তুমি দেখবা যে তুমি মনে করে লিখে ফেললা যে L সমান সমান এই সূত্রটা তুমি লিখছো FL আর নিচে লিখছিল আমাদের পাই R²Y। তুমি এরকম আগে সাজায় নিছো। হ্যাঁ, তোমার যেটা বের করতে বলছো তুমি সেটাকে সাজায় নিবা। তারপরে তুমি খেয়াল করবা যে কার কার সাথে সম্পর্ক, এলের সাথে এলের সম্পর্ক আছে, এলের সাথে আর এর সম্পর্ক প্রশ্নে দেওয়া। তাহলে এদের দুইজনকে নিয়ে আমি সাজায় ফেললাম, এখন মান বসাই দিবা, শেষ, আর তো কিছু করতে হবে না। বুঝতে পারছো কিনা? তার মানে এইভাবে কিন্তু তুমি সেল করতে পারবা। L2 বাই L1 এর মান কি বলছিল দৈর্ঘ্য দ্বিগুণ বলছিল, আর এখানে কি বলছিল এই দ্বিতীয় ব্যাসার্ধ কী হবে প্রথম তারের অর্ধেক হবে। তাহলে এখানে আমাদের হবে আর, এখানে হবে R/2 হোল স্কোয়ার আমরা দিয়ে দিই। তাহলে তুমি একটু হিসাব নিকাশ করলে এই 2টা উপরে চলে আসবে, 4 হবে, 4 দুগুণে 8 চলে আসবে, তাহলে 8:1, তাহলে আমাদের 8 হবে। তারা বলছিল কি অনুপাত কত 8 লেখা বা 8:1 হতো যদি 8 থাকতো আমাদের। আচ্ছা, তো ওকে, তোমরা কিন্তু চাইলে এভাবে তুমি বের করতে পারো, এই জিনিসগুলো তুমি এভাবে বের করতে পারো, এভাবে তুমি বড় করে না করে এভাবে সংক্ষিপ্তভাবে তুমি বের করতে পারো। আচ্ছা, এই একটা জিনিস আমাদের ছিল এখান থেকে বলার মতো। আর এখান থেকে আমাদের এই পেজ থেকে আর বলার মতো কী আছে একটু চেক করি আমরা একটু পয়জনের অনুপাতেরও দু একটা অঙ্ক একটু দেখতে চাই, কারণ পয়জনের অনুপাতও আমাদের পরীক্ষা আসে। এই চ্যাপ্টার কিন্তু খুবই ছোট, তোমরা জানো যে হচ্ছে কারণ কি যে এখানে শুধুমাত্র একটাই টপিক, এই চ্যাপ্টারে শুধুমাত্র একটাই আমাদের টপিক। একটা টপিকে আমাদের কি যে হচ্ছে স্থিতিস্থাপকতা, এবং তার মধ্যে ইয়ং গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক এই জিনিসগুলো আছে। আমি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা একদম সুন্দর মতো বেসিক সহ কীভাবে তোমরা সিকিউ অ্যান্সার করবা, পরীক্ষায় কোন কোন সিকিউ আসতে পারে, কিভাবে চেঞ্জ করে দিতে পারে, সবগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি আমাদের এই চ্যাপ্টারটার কিন্তু যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারটা যে প্লেলিস্ট আছে তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে ফেলবা। তাহলে এই চ্যাপ্টার প্লেলিস্ট তোমরা যদি দেখে ফেলো তাহলে কিন্তু খুব সহজে তোমরা এইখান থেকে অ্যান্সারটা বের করতে পারবা। তোমরা যদি এখান থেকে বের করে ফেলো খুব সহজে কিন্তু তোমরা অ্যান্সারটা দেখে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে জাস্ট এখানে দেখো, এখান থেকে ছোটো একটা জিনিস দেখাই দিই, জাস্ট প্রয়োজন একটা অঙ্ক দেখাই দিই, এটা দিয়ে কিন্তু সব রকমের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসবে। সব রকমের অঙ্কগুলো আমাদের আসবে, সেটা দেখো, খেয়াল করো। আচ্ছা, দেখো একটা অঙ্ক জাস্ট এখানে দেখাই দিই, প্রশ্ন কি বলছে যে আমাদের এই প্রশ্নটা বলছে হচ্ছে এই যে এই প্রশ্নটা খেয়াল করো, বলছে একটি তারের এত দৈর্ঘ্য বিকৃতি হওয়ায় পার্শ্ব বিকৃতি এত হয়, পয়জন অনুপাত কত? ডিরেক্ট প্রশ্ন। তাহলে তুমি কি করবা? আমরা জানি পয়জনের অনুপাতের সীমা কি বা পয়জন অনুপাতের হচ্ছে অনুপাতটা কি, আমরা জানি কি পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। দেখো সরাসরি লেখা আছে পার্শ্ব বিকৃতি এত আর দৈর্ঘ্য বিকৃতি এত, খালি ভাগ করে দিবা, ভাগ করলে অ্যান্সারটা চলে আসবে 0.2। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। ডিরেক্ট প্রশ্ন, এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। এই 70 নম্বরটা খেয়াল করো যে পয়জনের অনুপাতের সীমা কত। তো তুমি জানো পয়জনের অনুপাতের সীমা কত? -1 থেকে হাফের মধ্যে। তাহলে এখানে লেখা -1 থেকে হাফ, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে -1 থেকে হাফের মধ্যে। তো এটা আমাদের একটা প্রশ্ন ছিল, খুবই সহজ একটা জিনিস। তবে এই 71 নাম্বারটাও দেখো, এটাও ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আমাদের অলরেডি দুই বোর্ডে কিন্তু চলে আসছে 71 নাম্বারটা। দেখো বলছে পয়জনের অনুপাতের একক নাই, কথা ঠিক, পয়জনের তো অনুপাতের একক থাকে না। বলছে মান -1 থেকে হাফের মধ্যে হয়, এটাও ঠিক কথা। আর বলছে মান নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট। তোমরা তোমাদের বইয়ে একটা ছক পাবা, সেখানে দেখবা কঠিন পদার্থের জন্য, ধাতব পদার্থের জন্য, এক এক পদার্থের জন্য এই মানটা এক এক রকম লেখা আছে। তার মানে নির্দিষ্ট পদার্থের জন্য মানটা নির্দিষ্ট, এটা তুমি মনে রাখতে পারো। তার মানে এখান থেকে এই প্রশ্নগুলো তুমি দেখতে পারো। আর কি দেখতে পারো, এখানেও সেম প্রশ্ন দেওয়া আছে, উপাদানের কি দেওয়া আছে আমাদের
পার্শ্ব বিকৃতি দেওয়া, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া, ভাগ করে তুমি পেয়ে যাবা কি পয়েজন অনুপাত পেয়ে যাবা। এটাও সেম প্রশ্ন, এটার মধ্যে তুমি শিখার তেমন কিছু পাবা না। আমাদের স্পেশালি আর কোনোটা আছে কিনা যেটা তুমি তোমার অসুবিধা হতে পারে, আর তেমন কোনোটা দেখা যাচ্ছে না যেটা তোমার আসলে মেইনলি সমস্যা হবে। একই রকম জিনিস দেখো, বারবার একই রকম জিনিসই দিচ্ছে, প্রত্যেকটার মধ্যে একই রকম জিনিস দিচ্ছে, তো সেগুলো তুমি চাইলে করে ফেলতে পারো। লাস্ট আরেকটা প্রশ্ন আমরা দেখবো, সেটা হচ্ছে 66 নাম্বারটা। এটা দেখো কুমিল্লা বোর্ড 19 আসছিল, তো কুমিল্লার প্রশ্নগুলো অনেক সময় একটু জটিল হয়ে থাকে, যারা কুমিল্লা বোর্ডের আছে তারা কিন্তু খুব ভালো মতো পড়ে যাও। তো এখানে কেউ কুমিল্লা বোর্ডের আসো কিনা, কি বলছে প্রশ্নটায়, 2 মিটার লম্বা ও 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কি তারের দৈর্ঘ্য বৃদ্ধি এত মিলিমিটার হলে, দৈর্ঘ্য বৃদ্ধি হলে তারটির ব্যাসার্ধ কত হ্রাস পাবে, এই সিগমার মানটা দেওয়া আছে 0.2। তোমরা জানতা কি, তোমরা সরাসরি জানতা যে এই সিগমা সমান কি জানো তোমরা, জানতে হচ্ছে এরকম যে -dl বাই হচ্ছে কি যে আমাদের এই যে বড় ডি ইন্টু ছোট এল, বড় ডি ছোট এল আর ছোট ডি বড় এল। তুমি এখন জাস্ট মান বসাই দিও, তোমাকে চাইছে কি তোমার কাছ থেকে পয়েজন অনুপাতে মানটা দেওয়া আছে, এটা সরাসরি দেওয়া, তোমার সিগমার মানটা সরাসরি তোমাকে দিয়ে দিছে। তুমি দেখো কি ভ্যালু তোমার দেওয়া, 2 মিটার লম্বা তার, তাহলে এই বড় হাতের এল দেওয়া হচ্ছে 2 মিটার, তুমি জানো 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এখানে তোমাকে এই মানটা বলে দিচ্ছে কিন্তু ব্যাসার্ধ আকারে বলছে। তাহলে আর লিখতে পারো তুমি, এখানে আর লিখলা, আর এখানে তুমি কি লিখলা যে ডেল আর লিখলা। তারপর তোমাকে জিজ্ঞেস করছে ব্যাসার্ধ কত হ্রাস পাবে, তাহলে এই যে তোমার ডেল আরটা তোমাকে বের করতে হবে। দেখো প্রত্যেকটা জিনিস তোমাকে দেওয়া, প্রত্যেকটা জিনিস তোমাকে দিয়ে দিছে, তোমাকে বলছে যে এখান থেকে ডেল আরটা কত হবে, সিগমা সমান তুমি লিখছো মাইনাস এরকম যে ডেল আর ইন্টু ক্যাপিটাল এল, আর এখানে আর ইন্টু স্মল এল, সব মান তোমাকে দিচ্ছে, এই মান তোমাকে দিয়ে দিছে। তারপরে বলছে দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়, মিলিমিটারকে মিটার বানায় নিবা, এটাও তোমাকে দিয়ে দিছে, এই বড় এলের মান দেওয়া, এই সিগমা দিয়েছে, তাহলে ডেল আর বের হয়ে যাবে। তবে তোমাকে খালি হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো তোমাকে জানতে হবে কি যে তুমি সূত্রগুলা ঠিকঠাক জানো কিনা, অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, মনে আছে কিনা, এই এতটুকু জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে, তাহলে কিন্তু হবে। তো আমি তোমাদেরকে ছোট্ট করে একটু সামারি করে দিচ্ছি, তোমরা যেহেতু সামারি চাইছিলা একটু সামারি করে দিচ্ছি। তোমরা কিন্তু আমাদের এমসিকিউর মধ্যে কিন্তু এই সকল জিনিসগুলো আমাদের আছে, তবে সামারিটা একটু লক্ষ্য করো যে আমাদের এই পুরো চ্যাপ্টারটার মধ্যে সামারিটা যে কী জিনিস ছিল। একদম শুরুতে আমাদের ফর্মুলার মধ্যে কী ছিল বলো তো, একদম শুরুতে আমাদের ফর্মুলার মধ্যে কী ছিল, প্রথমে ছিল হচ্ছে পীড়ন। তোমরা জানো পীড়ন সমান আমাদের কী ছিল, পীড়ন সমান ছিল হচ্ছে আমাদের কি যে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এটা আমরা শিখছিলাম, পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল একটা জিনিস ছিল। তারপর আমাদের আরও ছিল হচ্ছে বিকৃতি জিনিসটা একটু মনে করে দিচ্ছি আমি। বিকৃতি সমান তোমাদের কী ছিল, উপরে ছিল স্মল এল, ছিল ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল এর অনুপাতকে আমরা কী বলতাম, বিকৃতি বলতাম। ওকে, তাহলে পীড়ন বাই বিকৃতি, পীড়ন গেল বিকৃতি গেল। এবার ছিল আমাদের ইয়ং গুণাঙ্ক। এবার ইয়ং গুণাঙ্ক কী ছিল আমাদের, ইয়ং গুণাঙ্ক ছিল কি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়ন কী ছিল আমাদের, সব মিলে আমরা পাইছিলাম এফ বাই এ, আর এখানে আমাদের দৈর্ঘ্য বিকৃতি সব থেকে পাইছিলাম আমরা হিসাব নিকাশ করে স্মল এল বাই ক্যাপিটাল এল, আর সূত্র দ্বারাই ছিল আমাদের কি এফ এল বাই এ এল। এটা ছিল কার সূত্র, ইয়ং গুণাঙ্ক। আর ইয়ং গুণাঙ্কে যখন এফ দেওয়া থাকবে না, এফ দেওয়া না থাকলে আমরা কী করব, এফ এর পরিবর্তে কী বসাবো, এমজি বসাই দিব। আর যদি দেখি যে আমরা এ দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া না থাকলে পাই আর স্কোয়ার বসাবো। আর আমাদের অনেক সময় কী থাকে, সেন্টিমিটার স্কোয়ার থাকে ক্ষেত্রফলটা, মিটার স্কোয়ার বানাইতে হয়, কত দিয়ে গুণ দেবো আমরা, 10⁻⁴ দিয়ে গুণ দিব, তাহলে মিটার স্কোয়ার হয়ে যাবে। তারপরে আমাদের অনেক সময় মিলিমিটার স্কোয়ার থাকে, মিলিমিটার স্কোয়ারকে আমরা কী করব, মিলিমিটার স্কোয়ারকে আমরা 10⁻⁶ দিয়ে গুণ দিব, তাহলে মিটার স্কোয়ার হবে। এই জিনিসগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। তো মনে রাখলাম এফ না থাকলে এমজি, আর এ না থাকলে পাই আর স্কোয়ার। ইয়ং গুণাঙ্ক গেল। ইয়ং গুণাঙ্কের পরে তোমার ছিল হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক কী ছিল, যে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, তার মানে এফ বড় হাতের ভি মানে ছিল এ ছোট হাতের ভি, বা এই জিনিস অন্যভাবে লেখা যাইতো এফ বাই একে চাপ লেখা যেত, চাপ, তাহলে পি ভি বাই ছোট হাতের ভি, তাহলে চাপ দিয়েও লেখা যেত। তাহলে আয়তন গুণাঙ্ক ছিল। আর আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কী বলা হয়তো, সংনম্যতা বলা হয়তো, একটু তোমরা পাইছিলাম। এই কে ছিল কি সংনম্যতা, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কী বলে, সংনম্যতা বলে। তারপরে তোমরা আরও জিনিস এখান থেকে পড়ছিলা কি, দৃঢ়তার গুণাঙ্ক, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে এফ বাই এ থিটা। দৃঢ়তার গুণাঙ্ক, এফ মানে ছিল বল, দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক, এটা ইটা দ্বারা প্রকাশ করা হয়। সূত্র কি এফ বাই এ ইন্টু থিটা। থিটা মানে ছিল কি আমাদের ক্রিন্তন বিকৃতি, এফ বাই এ মানে ছিল পীড়ন। এবং তোমরা বিশেষ করে সিকিউরের জন্য তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা কি, একটা তার আছে, তারটাকে সম্প্রসারিত করতে কৃত কাজ কত হবে, সেটার ফর্মুলা তোমরা পাইছিলে এটা, যে হাফ অফ ওয়াই এ
স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। ওয়াই মানে ইয়ং গুণাঙ্ক, এ মানে কি ক্ষেত্রফল, স্মল এল মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি, ক্যাপিটাল এল মানে কি আদি দৈর্ঘ্য। এটা দেওয়া না থাকলে যদি আমাদের এটা দেওয়া থাকতো যে হাফ অফ এফ ইন্টু স্মল এল, যে কোনো একটা তারে আমি কত বল প্রয়োগ করছি আর কত দৈর্ঘ্য বৃদ্ধি পাইছি, এটা ছিল আমাদের স্মল এল, হাফ ইন্টু এফ এল হবে সেক্ষেত্রে। আর এফ এল দেওয়া না থাকলে কী হয় সেক্ষেত্রে এম জি বসাই আমরা, এম জি ইন্টু ছোটো হাতের এল। এবং মনে রাখবা খুব ভালো করে, তার সম্প্রসারণে কৃতকাজ বললে আমাদের এটা হয়, বা যদি জিজ্ঞেস করে তার সম্প্রসারণে স্থিতি শক্তি বা তার সম্প্রসারণে সঞ্চিত শক্তি, তাও ডাব্লিউ হয়। কিন্তু ইউ কখন হয়? যখন বলবে তার সম্প্রসারণে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে কৃতকাজ। খুব ভালো করে মনে রেখো, ইউ কখন বসে? একক আয়তন হলে বসে, একক আয়তন। একক আয়তন হলে আমরা সেক্ষেত্রে কী লিখতাম? ইউ লিখতাম। ইউ সূত্র কী ছিল? হাফ অফ ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। খেয়াল করে দেখো, এখানে এ ছিল, এখানে এ নাই, আর এখানে এল একটা ছিল, এখানে এল স্কোয়ার আছে, একটু পার্থক্য আছে। আর এটাকে আমরা কি লিখতে পারতাম? তোমরা জানো, ওই দিকটাকে তোমরা পাইছিলা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে মনে রাখবো তোমরা, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা আমাদের একটা সূত্র ছিল। হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি মানে কী ছিল আমাদের? যে একক আয়তনে সঞ্চিত। যখনই একক আয়তন বলবো তখন তোমার ইউটা আনতে হবে, এটা তোমরা মনে রাখবা। হাফ অফ এফ এল কিন্তু স্মল এল, হ্যাঁ মনে রাখবা, এটা হাফ অফ এফ এল কিন্তু আমাদের স্মল এল। স্মল এল মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি, এটা কিন্তু মনে রাখতে হবে, কিন্তু ক্যাপিটাল এল না। আমাদের এই জিনিসটা চলে গেল, ইয়ং গুণাঙ্ক চলে গেল। লাস্ট একটা জিনিস ছিল আমাদের কি? পয়জনের অনুপাত। তোমরা জানো পয়জনের অনুপাত কি? যে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি যে অনুপাত, তাকে আমরা কি বলি? সিগমা বলি। এই সিগমা বা হচ্ছে আমরা কি বলি? পয়জনের অনুপাত বলি। অর্থাৎ এরকম ঘটনা, কোনো একটা তার যদি থাকে, এই তারটার মনে করো আগে থেকে একটা ব্যাস আছে, তারটা একটা দৈর্ঘ্য আছে, এখন তারটা আমি টাইনে লম্বা করি, তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়ে গেল, এবং তারটা কিন্তু দেখো ব্যাসটা হ্রাস পেয়ে গেছে, আগে ছিল অনেক বেশি, এখন ব্যাসে হ্রাস পাইছে। তাহলে এই যে পার্শ্বেও বিকৃতি ঘটছে, চিকন হয়ে গেল, আর দৈর্ঘ্যেও বিকৃতি ঘটলো, এই দুটোর অনুপাতকে আমরা বলি সিগমা। এবং এটার যে সীমা, এই পয়জনের অনুপাতের যে সীমা, সেই সীমাটা মনে রাখবা। সীমাটা কি হয় আমাদের? সীমাটা কি হয়? যে আমাদের ওই যে লেখা ছিল যে -1 থেকে কার মধ্যে হবে? হাফের মধ্যে হবে। তাহলে -1 থেকে হাফের মধ্যে হবে ভ্যালুটা, তো মনে রাখবো -1 থেকে হাফের মধ্যে ভ্যালুটা হয়। বিশেষ করে ধাতব পদার্থের ক্ষেত্রে এই ভ্যালুটা কত হয়? 0.3 হয়। এটা তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, আলতো করে একটা কমেন্ট করে দিছে, সে বলছে যে মোট শক্তিকে আয়তন দ্বারা ভাগ করলেই একক আয়তনে সঞ্চিত শক্তি পায়। কথা ঠিক, ভেরি গুড। এটা তোমরা মনে রাখতে পারো যে আমরা কীভাবে পাই? মোট যে শক্তি ছিল, এই মোট শক্তি বা যতটুকু কাজ করছিলাম আয়তন দিয়ে ভাগ করে দিব, তাইলে পাই যাবো কি ওর একক আয়তনে কতটুকু শক্তি জমা হয়েছে। এটা আমাদের বেসিক ছিল আর কি। হ্যাঁ, আলতো স্যার সুন্দর কথাটা বলে দিছো, খুবই ভালো। বাকিরাও আশা করি বুঝতে পারছো। তাহলে এই কিন্তু আমাদের চ্যাপ্টারের সামারি ছিল, এবং এই চ্যাপ্টার থেকে যে সৃজনশীল আছে ঘ নম্বরে, তোমরা কিন্তু এইগুলো দিয়ে পাবা। বলে দিচ্ছি ঘ নম্বরে কী কী প্রশ্ন আসবে লিখে রাখো। গ আর ঘতে কী বলতে পারে তোমার সিকিউতে, সেটা একটু সামারি করে দিই। গতে বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে ইয়ং গুণাঙ্কটাই বেশ জিনিসপাতি বের করতে দেবে। ইয়ং গুণাঙ্ক কত, বা তোমাকে বলবে একক আয়তনে সঞ্চিত শক্তি কত, একক আয়তনে কৃতকাজ কত, সঞ্চিত শক্তি কত, এগুলো ডিরেক্ট বের করতে দেয় গ নম্বরে। আর ঘ নম্বরে কী বলে? ঘ নম্বরে তোমাদের কিছু ম্যাজিক লাইন আমি শিখেছিলাম। ঘ নম্বরে বলো কি? যে একক আয়তনে, তো ঘ নম্বরে বলে, আর ঘ নম্বরে বলে যে কোন তারটি বেশি স্থিতিস্থাপক হবে, কার স্থিতিস্থাপকতা বেশি, কোন তারটি সহজে ছিঁড়বে না, কার ভার নেওয়ার সামর্থ্য বেশি, কার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি। এই কথাগুলো বললেই তোমাকে বুঝে নিতে হবে কি? যে আসলে ইয়ং গুণাঙ্ক বের করতে হবে। দুইটা তারের ইয়ং গুণাঙ্ক তুমি বের করবা, বের করার পরে দেখবা কার ইয়ং গুণাঙ্ক বেশি, কারটা কম। যার ইয়ং গুণাঙ্ক বেশি, সে বেশি ভার নিতে পারবে, সহজে ছিঁড়বে না, এবারে সেই তার হচ্ছে স্থিতিস্থাপকতা বেশি। এই কথাগুলো আমরা মনে রাখতে পারবো। তো এইগুলো দিয়ে কিন্তু ঘ নম্বরে আসে। আর এবারে সম্ভাবনা আছে আমাদের ইয়ং গুণাঙ্ক এবং পয়জনের অনুপাত, এই দুটো মিক্স করে প্রশ্ন দেবে কিন্তু সৃজনশীলের মধ্যে। তো যারা এখনও হচ্ছে আমাদের এই টাইপগুলো দেখো নাই, আমাদের এখনও এই জিনিসগুলো দেখো নাই, কোন জিনিসগুলো যে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা যে সামারি করা আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তারা কিন্তু দেখে নিতে পারো, কারণ এখানে সিকিউ সহ আলোচনা করা আছে, একদম বেসিক সহ। তোমরা এখন দেখতে পারো, তোমরা সার্চ করবা ইউটিউবে গিয়ে দর্পণ একাডেমি, তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা কি, তোমরা এখান থেকে হচ্ছে ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা, এবং সেখানে তুমি দেখবো প্লেলিস্ট করা আছে পদার্থের গাঠনিক ধর্মে। তুমি যে পার্ট 3 সিরিয়াল দেখে ফেলবা, দেখবো তোমার ঘটনা শেষ। তোমরা আশা করি বুঝতে পারছো এতটুকু জিনিস। তোমরা সব একটু কমেন্টে জানাও যে তোমরা এতটুকু জিনিসপাতি বুঝতে পারছো কিনা। আমাদের আজকের চ্যাপ্টার কিন্তু ছোটো জন্য ছিল, কারণ হচ্ছে আমাদের বিশেষ করে যে এই জিনিসগুলো কিন্তু শর্ট সিলেবাসের মধ্যে যেহেতু ছিল,
শর্ট সিলেবাসের মধ্যে যেহেতু ছিল আমাদের, সেটা কিন্তু অল্প জিনিস, এই জন্য কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো জিনিসগুলো। হ্যাঁ, মুক্তা বলছে এগুলো অনেক আগেই করছি, নোটও সাবমিট করছিলাম, ভেরি গুড। তো তোমরা যারা করো নাই সিকিউগুলো করে ফেলতে পারো। আর এমসিকিউ তো বুঝলাই, এমসিকিউ খুবই অল্প জিনিস আছে, তুমি জাস্ট একটু আধা ঘন্টা টাইম যদি তুমি দাও, তুমি দেখবো খুব সহজে শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ সবাই আশা করি বুঝতে পারছো। তোমরা সবাই একটু কমেন্টে জানাও, যারা আসো তারা একটু জানাও যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা। তোমরা যারা আসো তোমরা তারা সবাই বুঝতে পারছো কিন্তু কমেন্টে জানাও, সবাই লাস্ট বার একটা কমেন্ট করে যাও, আমি দেখতে চাই। তো হচ্ছে মুক্তা বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আবির বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ভাইয়া, সাইরা বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, জাকিয়া জাহান জুই প্রথম থেকে আসে, সে বলছে করেছি, জাহিদ হাসানও প্রথম থেকে আসে ক্লাসের শুরু থেকেই আলহামদুলিল্লাহ। সাইরা বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আমিনুল বলছে ধন্যবাদ ভাইয়া। হচ্ছে আমাদের মজুমদার বলছে হচ্ছে অনেক ভালো বুঝতে পারছি ভাইয়া। আলতোসা বলছে বুঝেছি ভাইয়া। শ্রেয়া ঘোষও ক্লাসের শুরু থেকে আছে, ক্লিয়ার। তো এই ছিল আমাদের জিনিসগুলো, খুবই অল্প জিনিস ছিল যদিও, তারপরে তোমরা আসলে দেখে বুঝে ফেলতে পারছো। তোমাদের এখন কাজ জাস্ট কী হবে, তোমাদের কাজ হবে জাস্ট একটু বই থেকে জাস্ট একবার রিডিংগুলো তো দেখতে হবে না, আর এই সিকিউ বা এমসিগুলো জাস্ট তুমি একবার রিডিং করে নিবা, যেগুলো রিডিংয়ের মতো আছে, তো করলে তোমার কিন্তু দেখবা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ক্লাসটা। এরপরে তোমাদের পরবর্তী ক্লাস থাকবে, তো দেখা যাক, সমস্যা নেই। তোমরা সবাই হচ্ছে জানিও ক্লাসটা কেমন লাগছে। আর তোমরা যখন হচ্ছে আমাদের গ্রুপে জানাবা, এটা নিয়ে কথাবার্তা বলবা, তখনই কিন্তু আরও অন্য যারা আছে তারা কিন্তু এই ক্লাস সঙ্গে জানতে পারবে। তখন দেখবা অনেক মানুষ ক্লাসে থাকবে, তখন তোমাদের ভালো লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই আশা করি বুঝতে পারছো। তো এরপরে হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার আসবে। তো ফিজিক্স ফার্স্ট পেপারটা আমরা শেষ করে নিই। আজকে আমাদের ডে 4 ছিল, এরপরে কালকে আমাদের ডে 5-এর ক্লাসগুলো হবে। তো ইনশাল্লাহ সমস্যা নেই, সবার সাথে দেখা হবে আবারও আমাদের ডে 5-এর ক্লাসে। তো তোমরা আশা করি সবগুলো সবাই বুঝতে পারছো জিনিসগুলো তোমরা। এবং এরপরে তোমরা ডে 5-এ কোন অধ্যায় ক্লাস আছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট করে তোমরা সেগুলো জানিয়ে যেতে পারো যে তোমরা হচ্ছে কোন ক্লাসটা চাও, এরপরে কোন ক্লাসটা চাও, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যেতে পারো যাওয়ার আগে হচ্ছে যে তোমরা আসলে কোন ক্লাসটা চাও এরপরে। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় একটু পড়াশোনা করো। যে যাই করুক, তুমি তোমার পড়াশোনাটা তোমার মতো করে এগিয়ে যেতে থাকো, দেখবে ইনশাল্লাহ হয়ে যাবে। আর সিকিউ এর ক্লাসের লিঙ্কটা হচ্ছে তোমরা গ্রুপে পেয়ে যাবা, নুসরাত দিয়ে দিবে, তোমরা গ্রুপে থেকো। তাহলে হচ্ছে আমাদের দর্পণের গ্রুপে তুমি দেখবা এই ক্লাসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর লিঙ্কগুলো তুমি পেয়ে যাবা। এবং হচ্ছে মুক্তা কিন্তু তোমাকে লিঙ্কগুলো দিয়ে দিবে, মুক্তা হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দিও। মুক্তা এবং নুসরাত তোমরা হচ্ছে লিঙ্কগুলো একটু দিয়ে দিও, যে হচ্ছে আমাদের কোনটা, এই যে সিকিউ এর লিঙ্কগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, অর্থাৎ এই চ্যাপ্টারটার হচ্ছে যে ছিল আমাদের সিকিউ ছিল, সিকিউ এর ক্লাসগুলো একটু দিয়ে দিও সবাইকে। ঠিক আছে, সবাই হচ্ছে ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।